আসসালামু আলাইকুম। আজ আমি আইটি অ্যাডমিশন টেস্ট 2017-18 ফিজিক্স কোশ্চেনটা সলভ করব। আচ্ছা, তাহলে আমার ফার্স্ট কোশ্চেনটা কি বলছে পড়ি। 1 নম্বর কোশ্চেন, দ্য কোঅর্ডিনেট অফ এ পার্টিকেল ইন মিটার্স ইজ গিভেন বাই এক্স ইকুয়াল টু 16t মাইনাস 3t হোয়ার দ্য টাইম টি ইজ ইন সেকেন্ডস। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ টি when the particle is momentarily at rest। এখানে তোমাকে বলতেছে একটা কোণা, পার্টিকেল মানে কি কোণা, আর কোঅর্ডিনেট মানে কি স্থানাঙ্ক। তাহলে একটা কোণার তোমাকে স্থানাঙ্ক দিয়ে দিছে, কি স্থানাঙ্ক? এই তো এক্স ইকুয়াল টু 16t মাইনাস 3t। এটা কি একটা স্মরণের সমীকরণ, যেখানে টি কি বলছে সেকেন্ডে দেওয়া। এখন বলতেছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ টি, টি এর মানটা কত হবে যদি ওই কোণাটা মোমেন্টালি অ্যাট রেস্ট, মানে ওই কোণাটা তোমার স্থির অবস্থায় আছে। তাহলে কোণাটা যদি স্থির অবস্থায় থাকে তাহলে ওই কোণার যে সময়টা প্রাপ্ত হবে, মানে ওই যে সময়টা পাবো, ওই সময়ের মানটা তোমাকে বের করতে বলছে। তাহলে একটা কোণা ধরলাম, তোমাকে একটা বোর্ড নেই, এদের একটা কোণা ধরো, এই কোণা এখানে নীল রঙের, এই কোণাটা স্থির অবস্থা আছে, মানে এই কোণাটা এই দিকেও যাচ্ছে না আবার এই দিকেও যাচ্ছে না। হ্যাঁ, তাহলে এই দিকেও যাচ্ছে না এই দিকেও যাচ্ছে না, সে এইখানে স্থির অবস্থা আছে। আচ্ছা, তাহলে বুঝলাম স্থির অবস্থায় আছে, তাহলে কি এর বেগ আছে? না। তাহলে এর বেগ কি হবে? 0, যেহেতু কোণাটি কি হয়ে আছে স্থির অবস্থা আছে, এই জন্য এর বেগ কি ধরলাম 0। তাহলে ভাই এখানে কার সমীকরণ দেওয়া আছে? আছে স্মরণের সমীকরণ, এক্স ইকুয়াল টু 16t মাইনাস 3t। তাহলে আমরা কি একটা সমীকরণ জানি বা পড়েছি কি 9-10-এ যে সময়ের সাপেক্ষে স্মরণের পরিবর্তনের হারকে বেগ বলে? অবশ্যই আমরা সবাই পড়ে এসেছি 9-10-এ যে সময়ের সাপেক্ষে স্মরণের পরিবর্তনের হারকে বেগ বলে। তাহলে আমরা এখানে তাই লিখব ডিএক্স কত ভাগ কত ডিটি, হ্যাঁ, ইকুয়াল কত 0, তাই না? লিখতে পারি। এখন কি এই এক্স যে সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণটা এক্স এর জায়গা বসে দাও। তাহলে দেখো আমার একটা বোর্ড নেই, এই তো বোর্ডে দেখতে পাচ্ছ কি আমি কি লিখলাম যে ভি ইকুয়াল 0, মানে কি বেগ ইকুয়াল টু 0, মানে কি কোণাটা যেহেতু স্থির অবস্থায় আছে এই জন্য ভি ইকুয়াল টু 0 লিখলাম। এরপর আমরা জানি স্মরণের পরিবর্তনের অর্থাৎ সময়ের সাপেক্ষে স্মরণের পরিবর্তনের কি বেগ বলে। হ্যাঁ, তাহলে আমরা এটার সমান এটা লিখতে পারি বা এটার সমান এটা লিখতে পারি, অবশ্যই লিখতে পারি। এখন এই তো আমরা এক্স পাইছি। এখন কি এই এক্স, এ তো এক্স ইকুয়াল টু 16t মাইনাস 3t, এই এক্স আমি এই জায়গাতে আমি বসে দিব। দেখো বসে দিয়েছি 16t মাইনাস 3t। এখন কি এই টি এর সাপেক্ষে একে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, টি এর সাপেক্ষে একে ডিফারেন্সিয়েশন করলে হয় 16 ধ্রুবক সামনে আসলো, একে টি এর সাপেক্ষে টিকে ডিফারেন্সিয়েশন করলে 1 আসে, মাইনাস লিখলাম। এরপর কি 3, এই তো এক্স টু দ্য এন এর সূত্র কি 3 সামনে আসে 3 থেকে 1 বাদ যায়, ওটাই করছি। 3 সামনে আসলো 3 থেকে 1 বাদ গেল, তাহলে কত হয় 2, ইকুয়াল কত 0। এখন কি করব? এখন তুমি ইজিলি ক্যালকুলেশন, 3 3 90³ মাইনাস কত 16, তাহলে টি ইকুয়াল কত 1.33 সেকেন্ড। তুমি ক্যালকুলেটর বসে দিয়ে দেখবা যেটা অ্যান্সার আসে তোমার কত নাম্বার, এই তো 1.3, বি নাম্বার। এবারে একটা কথা মনে রাখবা, আইওটিতে মান সবসময় ওর কাছাকাছি দিবে, হুবহু ওই মান পাবা না। হ্যাঁ, আমি এরকম দেখছিলাম যে আমি যেগুলো ক্যালকুলেটর টিপছি হুবহু মান আসে না, তার কাছাকাছি মান আসে। হ্যাঁ, এরকমই তোমরা দেখবা যে যার কাছাকাছি মান একটু কাছাকাছি আসে সেগুলোকে আমরা কারেক্ট অ্যান্সার ধরে নেব। আচ্ছা আচ্ছা, আমরা এখন নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট কোশ্চেনে আমার কি বলেছে 2 নম্বর কোশ্চেন। আচ্ছা, 2 নম্বর কোশ্চেন আসি এখন। 2 নম্বর কোশ্চেনে বলছে এ প্লেন হ্যাজ অ্যান এয়ার স্পিড অফ 240 km/h। হোয়াট শুড বি দ্য প্লেনস হিডিং ইফ ইট ইজ টু ট্রাভেল ডিউ নর্থ রিলেটিভ টু দ্য আর্থ ইন এ উইন্ড ব্লোয়িং উইথ এ ভেলোসিটি অফ 100 km/h
ইন অ্যান ইস্টার্লি ডাইরেকশন। এখানে তোমাকে বলতেছে কি যে একটা প্লেনের বাতাসের বেগ দেওয়া আছে কত, 240 কিলোমিটার পার আওয়ার। ওকে, হোয়াট শুড বি দ্য প্লেনস হিডিং ইফ ইট ইজ টু ট্রাভেল ডিউ নর্থ? যদি প্লেনটা রিলেটিভ টু দ্যাট পৃথিবীর সাপেক্ষে দক্ষিণ দিকে, হ্যাঁ দক্ষিণ দিকে যদি প্লেনটা যায়, হ্যাঁ দক্ষিণের সাপেক্ষে যদি প্লেনটা যায়, হ্যাঁ ইন এ ওয়াইন্ড ব্লোয়িং উইথ এ ভ্যালোসিটি অফ 100 কিলোমিটার আর ইন অ্যান ইস্টার্লি, এবং তোমার আরেকটা বাতাসের বেগ দেওয়া আছে যেটা পশ্চিম দিক ডাইরেকশন 100 কিলোমিটার পার, যেটা কি পশ্চিম দিক ডাইরেকশন 100 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, তাহলে আমি এখন চিত্র আগে বুঝে দিচ্ছি, বাংলা তো বুঝছো সবাই। আচ্ছা, এখন আমি চিত্র আগে বুঝে দিচ্ছি, আমি আরেকবার রিপিট করব, না বুঝলে আমি এখন বোর্ডে যাই। ফার্স্টে দেখো একটা আঁকলাম, কি তার এই দিকে ধরলাম নর্থ, এই দিকে ধরলাম ইস্ট, আর এই দিকে হচ্ছে সাউথ, এই দিকে কত ওয়েস্ট। হ্যাঁ, তাহলে আমাকে বলছে কি, প্রশ্নে কি বলছে, এই 100 কিলোমিটার পার আওয়ার যে বাতাসের বেগ সেটা পশ্চিম দিক ইস্টার্লি ডাইরেকশন পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে। তাহলে এই তো পশ্চিম দিক কোন দিক, এই দিক, এই তো সবুজ কালিতে লিখলাম, এই তো এটা কত 100। এর পরেরটা কি বলছে, এর পরেরটা এই বাতাসের একটা বেগ দেওয়া আছে কত 240 কিলোমিটার পার আওয়ার, যেটা প্লেনটা দক্ষিণের সাপেক্ষে দক্ষিণের সাপেক্ষে সে হেলে 240 কিলোমিটার পার বেগে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এটা কিভাবে যাচ্ছে, এই নর্থ আছে না, এর সাথে হেলে সে এই দিকে কত 240 কিলোমিটার পার বেগে যাচ্ছে। এখন ভাই একটা প্লেন, মনে করো একটা প্লেন, এভাবে একটা প্লেন আঁকলাম। হ্যাঁ, এই প্লেনটা তোমার এটা প্লেন, এই প্লেনটা দক্ষিণের সাপেক্ষে সে হেলে এই দিকে যাচ্ছে, সেটা সোজা যাবে না, এটা রকেটের কথা বলেনি। যদি রকেট বলতো তাহলে এই দিকে যেত। হ্যাঁ, যদি রকেট হতো, এখানে যেহেতু প্লেন বলছে, প্লেন তো কখনো সোজা উঠতে পারে না, সে এর সাথে এর সাপেক্ষে হেলে যাবে, সে কোনো সোজা একটা প্লেন কখনো যেতে পারে না। একটা রকেট যদি বলতো, হ্যাঁ ভাই রকেট বলছে, তাহলে ভাই আপনার ঠিকই বলছেন, রকেটের ক্ষেত্রে আমরা সে উপরের দিকে যেত, কিন্তু প্লেন কখনো সোজা উপরের দিকে যায় না। হ্যাঁ, সে অবশ্যই এইভাবে যায়। হ্যাঁ, যখন একটা প্লেন এখানে একটা স্ট্যান্ড, এই যখন উঠে তখন এই সোজাভাবে এইভাবে যায়, সে কোনো উপরে যায় না। হ্যাঁ, তাহলে এখানে ওই কোশ্চেনটাই বোঝাচ্ছে যে হিডিং ইফ ইট ইজ টু ট্রাভেল ডিউ নর্থ, মানে নর্থের সাপেক্ষে হেলে সে 240 কিলোমিটার পার বেগে যাচ্ছে। কে, একটা প্লেন বাতাসের বেগের সাথে, এটা প্লেনের বেগ না, বাতাসের বেগের সাথে একটা প্লেন 240 কিলোমিটার পার বেগে কি যাচ্ছে, এই নর্থের সাথে হেলে এই দিকে, নর্থের সাথে হেলে 240 কিলোমিটার বেগে যাচ্ছে। এখন আমাকে বলছে কি, হোয়াট শুড বি দ্য প্লেনস হিডিং। তাহলে এখানে কি অপশনাল কি দেখতেছো, কোন, তাহলে অবশ্যই বোঝা যাচ্ছে যে আমার কোণের মান চাইছে। হ্যাঁ, তাহলে কোণের মান, এই তো নর্থের সাপেক্ষে, এই তো প্রশ্নে যে বলছে না, হোয়াট শুড দ্য প্লেনস হিডিং ইফ ইট ইজ টু ট্রাভেল টু, মানে নর্থের সাপেক্ষে যে কোণে যাচ্ছে ওই কোণটা বলছে। যদি এই প্রশ্নে যদি এখানে বলতো টু ট্রাভেল ডিউ ইস্ট, যদি বলতো ইস্ট তাহলে কি হতো, যদি ইস্ট বলতো তাহলে এই কোণটা বের করতাম, এই তো বেগুনি রঙের দেখাচ্ছি, এই কোণটা বের করতাম। যদি হয় ডিউ টু, এই তো এখানে যদি বলতো ডিউ ইস্ট তাহলে কি করতাম, যদি ইস্ট বলতাম তাহলে কি এই কোণটা আমরা বের করতাম। তা আমার তো প্রশ্ন তা বলেনি, আমাকে বলছে কি নর্থ, ডিউ টু নর্থ, মানে কি এইটুক নর্থের সাপেক্ষে কোন এইটুকের কোণটার মানে আমার নির্ণয় করতে বলেছে।
তাহলে ভাইয়া আমরা তো এখন ইজিলি বের করতে পারবো। কীভাবে বের করতে পারবো? তাহলে এখন আমরা সলভে আসি। তাহলে আমি সলভে কীভাবে করে দিই দেখো, আগে চিত্র বোঝো। আমি একটু মিশে নেই। আচ্ছা, তাহলে এই কোণটা মান, তাহলে এই কোণের মানটা আমরা বের করব, এই কোণটা, এই থিটা। তাহলে আমরা কি করব? আচ্ছা ভাই, এখানে কি আমরা একটা সামান্তরিক আঁকতে পারি? দেখো এই তো সামান্তরিক, অবশ্যই আঁকতে পারি এই সামান্তরিক। এখন আমরা কি জানি সামান্তরিকের সমান ও সমান্তর বাহুগুলো সমান? তাহলে ভাই এই বাহু, এই বাহু আর এই বাহু সমান, এই বাহু আর এই বাহু সমান, তাই না? সামান্তরিকের প্রত্যেক বাহু সমান ও সমান্তরাল। তাহলে ভাই এটা যদি 240 হয়, তাহলে এটাও আমরা 240 লিখতে পারি। হ্যাঁ ভাইয়া লিখতে পারেন তো। ভাই এটা যদি 100 লিখতে পারি, তাহলে ভাই এটাও তো আমি 100 লিখতে পারি। হ্যাঁ, তাহলে ভাইয়া আমরা দুইটা বাহুর মান জানিয়ে গেছি, কোণ জানিয়ে গেছি। এখন তুমি সাইন থিটা দিয়ে করতে পারো, কস থিটা দিয়ে করতে পারো, ট্যান থিটা দিয়ে করতে পারো, কিন্তু আমি মনে করি সাইন থিটা দিয়ে সহজ। কেন ভাইয়া সাইন থিটা দিয়ে করলেন? কারণ ভাই আমরা জানি এই কোণের বিপরীত বাহু কি হয়? লম্ব। তাহলে আমরা সাইন থিটা, আমি একটু নিচে গেলাম, আচ্ছা এখানে লিখি, এই তো সাইন থিটা ইকুয়াল কত? লম্ব ভাগ অতিভুজ। তাহলে এই কোণের বিপরীত বাহু কি? এটা লম্ব। লম্ব যদি লম্ব হয় তাহলে কি এটা অতিভুজ, আর এটা কি? এটা ভূমি। অতিভুজ কত? 240। তাহলে এখান থেকে কি আমরা থিটা মান বের করতে পারবো? অবশ্যই ভাই, ক্যালকুলেটর টিপবা, থিটার মান তোমার চলে আসবে। আমি ক্যালকুলেটর টিপতেছি, ক্যালকুলেটর আসে 24.62। তো ভাই কোন অপশন আছে? 24.62 কোন অপশন আছে? এ নাম্বার অপশনে। এই তো এ নাম্বার অপশনে আছে। বুঝতে পারছো? তুমি যদি ট্যান থিটা করো, ভাই আমি ট্যান থিটা করবো, হ্যাঁ অবশ্যই। তাহলে কি আমার লম্ব আর কি লাগে? ভূমি। লম্ব আছে, তখন কি এটা তোমাকে বের করা লাগতো। অত কষ্ট, তখন তো আরো সময় সাপেক্ষে লাগতো না, আরো সময় সাপেক্ষ হয়ে যেত। আমার দুটা বাহু জানা আছে, সাইন থিটা করলে ইজি হয়ে যেত। বুঝছো? তুমি যেভাবে করো, সাইন থিটা করতে পারবে, কস থিটা করতে পারবে, ট্যান থিটা, যেটা তুমি খুশি তুমি কোণের মান বের করে দিলেই হলো তোমার। ওকে, আচ্ছা এখন আমি পরের কোশ্চেনে আসি, 3 নম্বর কোশ্চেনে আসি। 3 নম্বর কোশ্চেনে কি বলছে? An elevator is accelerated upward at 2 meter per second square. If the elevator weighs 500 kg, what is the tension in the supporting cable? তোমাকে বলতিছে যে একটি এলিভেটর মানে অ্যান এলিভেটর মানে একটি এলিভেটর মানে কি? একটা লিফট। হ্যাঁ, একটা লিফট। এলিভেটর মানে কি? মানে একটা লিফট। এই লিফটের উপর দিকে ত্বরণ দেওয়া আছে। বুঝছো? আপওয়ার্ড মানে কি? উপরের দিক, অ্যাসেলেরেটর মানে ত্বরণ। তাহলে এই লিফটে যে উপর দিক যাচ্ছে, তাহলে এই আপওয়ার্ড মানে বোঝা যাচ্ছে কি লিফটে তাহলে উপর দিক যাচ্ছে। যদি বলো ডাউনওয়ার্ড, সেটাও আসতেছি। আগে ফার্স্টে বোঝো আপওয়ার্ড মানে কি? লিফটে তাহলে উপরের দিক যাচ্ছে, মানে এই লিফটের উপরের দিকে যে ত্বরণ, এই ত্বরের মান দেওয়া আছে, এটা মানে কি এর মান দেওয়া আছে। বুঝতে পেরেছ? আর ওই লিফটের যে ওজন, সেটা কত? 500 কেজি। ওই লিফটের ওজন কত? 500 কেজি। এখন বলতেছে হোয়াট ইজ দ্য টেনশন ইন দ্য সাপোর্টিং কেবল। এখন বলতেছে ওই লিফটের সাথে যে দড়িটা আছে, ওই দড়িটা ওই লিফটকে কতটুক সাপোর্ট দিচ্ছে, মানে কতটুক ওই টান সহ্য করতেছে ওই লিফটটা, ওই দড়িটা। ওই দড়ি যে লিফটকে কি ধরে আছে না, তো ওই লিফটকে যে দড়িটা ধরে আছে, ওই দড়িটা কতটুক টান সহ্য করতেছে, ওই টানের মানটা তোমাকে বের করতে বলছে। হ্যাঁ, বুঝতে পারছো প্রশ্ন? আচ্ছা, তাহলে এখন সলভটা কি হবে? সলভে আসি। খুবই ইজি ভাইয়া, এত সহজ প্রশ্ন ভাই, সত্যি কথা। আইওটির তোমার কোশ্চেনগুলো মিডিয়াম কোশ্চেন, কিছু হার্ড দেয়, কিছু তোমার ইজি দেয়। তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে ভাইয়া, আমি গ্যারান্টি সহ বলবো তোমার আইওটির একটা সিট পেয়ে যাবে। এবং ভাইয়া
আইটির কোশ্চেন তোমার ফুল সিলেবাস থেকে হয়। তোমার যদি ফুল সিলেবাস না পড়া থাকে তাহলে আইটি তোমার চান্স অসম্ভব বলা যাবে না। তুমি যদি শর্ট সিলেবাস ভালোভাবে পেয়ে থাকো তাহলে তোমার বলা যায় যে একটা পজিশন আসবে, সেই পজিশনে লাস্টের দিক পজিশন তোমার ওয়েটিংয়ে থাকতে হবে। সো পড়বা কনসেপ্ট অনুযায়ী এবং ফুল সিলেবাস। আমি বুঝছো? আচ্ছা, তাহলে 3 নম্বর কোশ্চেনটা আমি আসি। আচ্ছা, তাহলে এখন নতুন বোর্ডে যাচ্ছি। তাহলে এখন কথা হচ্ছে এই লিফট তোমার এই লিফটের সাথে কি একটা দড়ি থাকে, তাই না? এই লিফটের সাথে কি একটা দড়ি থাকে। এই দড়ির সাথে যে টান, এই টি এর মানটা কত সেটা ফার্স্ট আগে ভাবো। অপশনগুলো দেখবা কি রে, আমার অপশনে দেওয়া আছে কি, অপশন আছে কেজিতে। ভাই ফার্স্টে কি বলছে, আমার টান নিয়ে, টেনশন নাকি টান নির্ণয় করতে বলছে। তাহলে ফার্স্টে ভাববে যে আমার টান নির্ণয় করতে বলছে, তাহলে আমি ফার্স্ট আগে টান নির্ণয় করি। তাহলে ফার্স্টে আগে টান নির্ণয় করি, তাহলে টি এর মান চাইছে। হ্যাঁ, তাহলে বস্তু কি, ত্বরণ কি উপরের দিকে, ত্বরণ কি উপরের দিকে। হ্যাঁ, তাহলে আমরা মনে রাখবো যদি উপরের দিকে লিফট হয়, উপরের দিকে ত্বরণ হয়, উপরের দিকে ত্বরণ বা উপরের দিকে যদি লিফট ওঠে, এটা সহজ। উপরের দিকে ত্বরণ, এটা মনে রাখবো সহজ হিসাব। উপরের দিকে ত্বরণ হয় তাহলে জি প্লাসে, এটা সহজভাবে মনে রাখবা। মানে আপওয়ার্ড অ্যাসেলেশন যদি বলে তাহলে কি জি প্লাসে, আর যদি ডাউনওয়ার্ড অ্যাসেলেশন বলে বা নিচের দিক ত্বরণ হয়, হ্যাঁ নিচের দিক ত্বরণ যদি হয় তাহলে কি জি মাইনাসে, শুধু কি প্লাসে সাথে কি হবে মাইনাস। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে আমরা কি একটা সূত্র জানি, এফ ইকুয়াল এম ইন্টু জি, ফাদার সমান মাদার। ওটা কি, ওটা যখন সরল পথে যাবে তখন কি ফাদার সমান মাদার লিখি না, এফ সমান কি এম এ। কিন্তু কি এটা উচ্চতার ক্ষেত্রে কি হয় জি। এখন কি এটা যেহেতু কি লিফটের ক্ষেত্রে আমরা কি বললাম, উপরে দিয়ে ত্বরণ হলে শুধু লিফট, এটা মনে রাখবা, শুধু লিফটের ক্ষেত্রে এটা মনে রাখবা জি প্লাসে। তাহলে কি এখানে জি প্লাসে, শুধু লিফট, প্রশ্নে যদি লিফট বলে তাহলে কি জি প্লাস এ। যদি বলতে এখানে ডাউনওয়ার্ড, প্রশ্নে যদি এখানে থাকতো ডাউনওয়ার্ড, এই তো এবার কেন আমি বুঝলাম পরে, কারণ যদি এখানে ডাউনওয়ার্ড বলে তাহলে কি এই জাত শুধু কি মাইনাস হবে, এই জাত মাইনাস। বুঝতে পারছো? তাহলে কি এখন তোমার সবই মান জানা আছে? হ্যাঁ ভাইয়া, জানা তো আছেই। কই জানা আছে? এই তো এখন জানা আছে। তাহলে কি এম এর সমান কত 500 কেজি, তাই তো এখানে এম সমান 500 কেজি বসাবা। এই তো এম, তোমরা বসে নিবা ভাইয়া, কারণ আমার জায়গা নাই তো মেমোরিতে, এই জন্য আমি বসাচ্ছি না, লেন্থি হয়ে যাবে ভিডিওটা। তো তোমরা বসে নিও। তাহলে এফ এম সমান বসাইছি, এ কত 2, এই তো এখানে বসে নিবা। আর জি কত 9.8, এই তো 9.8। ওকে, এই তাহলে ভাইয়া এখানে বসে দিয়ে তোমার অ্যান্সার চলে আসবে। আমি তোমাদের অ্যান্সারটা একটু বই থেকে লিখে দিচ্ছি। ও সরি ভাইয়া, তোমার যে অ্যান্সারটা আসবে সে অ্যান্সারটা কত আসবে বলো? যে অ্যান্সারটা আসবে সেই অ্যান্সারটা মান হচ্ছে, এটা দেখবা তোমার 4900 নিউটন। নিউটন এ অ্যান্সার কার্ড। হ্যাঁ, এটাও অ্যান্সার কার্ড। এটা কখন হতো, যদি এখানে কেজি বাদ দে, এখানে কেজি না থাকে, যদি নিউটন থাকতো তাহলে অ্যান্সার তোমার 100% কারেক্ট হতো। 100% কি হতো, তোমার এটা কারেক্ট হতো। কিন্তু কি আছে এখানে, কেজি কি আছে, কেজি। তা যখন এরকম সিচুয়েশন দেখবা, আমি এটা অনেক ডিটেলস আছে ভাইয়া, এখনো অত তোমার ডিটেলস তোমার ভাইয়ারা শেখাবেই নি, বড় ভাইয়া। আমি সহজভাবে তোমাকে বলে দেই, যখন এরকম টেনশন টান নির্ণয় করতে বলবে, তোমার অপশনে আছে কেজিতে দেওয়া। চোখ বন্ধ করে ভাইয়া তুমি আগে ফার্স্টে টান নির্ণয় করে নিলা, এফ সমান
আপওয়ার্ড বলে জি প্লাস এ, ডাউনওয়ার্ড বলে জি মাইনাস এ, এফ ইকুয়াল এই তো এফ ইকুয়াল এম ইন্টু জি প্লাস এ। এরপর যে মানটা আসবে ওই মানকে 9.8 দ্বারা ভাগ করবা, যেটা আসবে সেটাই আমার কেজিতে অ্যান্সার আসবে। বুঝতে পারছো? সেটাই কি কেজিতে অ্যান্সার আসবে, এটাই ক্লিয়ার। অ্যান্ড কেন হলো ভাইয়া, কেন 9 দিয়ে ভাগ করলাম, এটা অনেক ডিটেলস ব্যাপার। তোমরা যখন অ্যাডমিশনের সময় আসবা তোমরা তখন অবশ্যই ভাইরা বলে দিবে যে কেন হলো, কেন 9.8 দ্বারা ভাগ করলাম। আপাতত তোমরা যদি এরকম এমসিকিউ দেখতে পাও কোথাও বা অ্যাডমিশনে এমন একটা তোমার অত গভীর মানে মানে মনে থাকবে না, সহজভাবে মনে রাখবা, তোমার অ্যান্সার করে আসলেই হলো, অত গভীরে ডিটেলস জানা তো দরকার নাই তো ভাইয়া। এই জন্য তাহলে এখন কথায় আসি, লেকচার আসি, 9 দ্বারা ভাগ করে যে অ্যান্সার আসবে সেটা হচ্ছে কেজিতে। ক্লিয়ার? আচ্ছা, এখন 4 নম্বরে আসি। 4 নম্বরে কি বলছে? এ ফোর্স অফ অ্যাকশন নিউটন ইজ রিকোয়ার্ড টু স্ট্রেস এ স্টিল ওয়্যার 2 মিলিমিটার ইন ক্রস সেকশনাল এরিয়া অ্যান্ড 2 মিটার long ago a distance of 0.50 millimeter. How much work is done? আচ্ছা, এখানে বলছে কি যে একটা স্টিল, এই স্টিল তার মানে কি তার, এই স্টিলের তারের তোমার প্রচ্ছদের ক্ষেত্র দেওয়া আছে 2 মিলিমিটার স্কোয়ার, হ্যাঁ, আর তার আদি দৈর্ঘ্য দেওয়া আছে 2 মিটার, এবং ওটা বল দেওয়া আছে এবং এর প্রসারণ দৈর্ঘ্য দেওয়া আছে। কতটুকু কাজ করেছে সেটা তোমাকে বের করতে বলছে। আচ্ছা, তাহলে আমি খুবই ইজি প্রশ্ন ভাইয়া, খুবই ইজি, দেখো আমি করে দিই। মনে করো এই তার, তুমি একটা তার নিছো, তুমি আর তোমার বন্ধু মিলে টান দিছো, আর তোমার বন্ধু একটা তার নিছো, তুমি রবারের তার নিছো। এই তার আদি দৈর্ঘ্য কত? 2 মিটার। আদি দৈর্ঘ্য কত? 2 মিটার। এখন এই তারকে তুমি কি করলা? 100 নিউটন বল প্রয়োগ করলা। কত নিউটন? 100 নিউটন কি করলা? বল প্রয়োগ করা। তাহলে একে যদি আমি 100 নিউটন বল প্রয়োগ করি তাহলে কতটুকু প্রসারিত হবে? এই তো 0.50 মিলিমিটার। তাহলে এতটুকু প্রসারিত হবে, এই তো এতটুকু প্রসারিত, কত? 0.50 মিলিমিটার। ওকে, কত? 2 মিটার এবং 0.50 মিলিমিটার প্রসারিত হয়েছে। ক্লিয়ার? হ্যাঁ, বুঝতে পারছো? তাহলে হাউ মাচ ওয়ার্ক ইজ ডান, কতটুকু কাজ করেছে। তাহলে আমার এল দেওয়া আছে, ছোট হাতের এল দেওয়া আছে, ছোট হাতের এল দেওয়া আছে। এটা মানে কি? তোমার হচ্ছে প্রসারণ দৈর্ঘ্য বা দৈর্ঘ্য প্রসারণ যাকে বলি, এটা তোমরা পর্যাবৃত্ত ধর্ম আছে ওই অধ্যায় চ্যাপ্টারে পড়বা। সো এটা তাদের জন্য এসএসসি 25 ব্যাচের জন্য আমি এই ক্লাসটা দিচ্ছি। হ্যাঁ, তোমাদের হেল্পফুল হবে। এই তোমরা আগের দিন বা যদি কোনো প্রশ্ন যদি বুঝতে না পারো দেখতে পারো এই ভিডিওটা। আচ্ছা, তাহলে এখানে কি দৈর্ঘ্য প্রসারণ দেওয়া আছে যেটা হচ্ছে ছোট হাতের এল, এবং আদি দৈর্ঘ্য দেওয়া আছে কি বড় হাতের এল। এখন আমরা কি এখন কতটুকু কাজ করেছে, এই এখান থেকে যে প্রসারণ করলাম, এবং তোমার এফ দেওয়া আছে কত নিউটন? 100 নিউটন। 100 নিউটন। ওকে, আচ্ছা ভাই একটু 100 নিউটন। তাহলে আমরা কি একটা সূত্র জানি, পর্যাবৃত্ত গতি চ্যাপ্টারে পড়ছি, ডাব্লু সমান কত? হাফ এফ ইন্টু কত? ছোট হাতের এল। এটা সূত্র ভাই। যখন একটা তোমার একটা স্টিলের তার দিবে, তারটা প্রসারণ করছে 0.50 এবং তোমার একটা বল দেওয়া থাকবে, এতে এখান থেকে যে প্রসারণ করলাম এই 100 নিউটন দেওয়াতে তো 0.50 মিলিমিটার প্রসারণ হলো। তাহলে সেই ক্ষেত্রে কতটুকু কাজ হয়েছে তখন আমরা এই সূত্র অ্যাপ্লাই করব। ডাব্লিউ সমান হাফ গুণ এফ গুণ এল।
আচ্ছা এখানে গুণ দিয়ে দিলাম, এই তো গুণ এল। তাহলে এখানে কি হাফ এফ এর মান কত 100 নিউটন, বসে দিবা, আমি অন্য কলম নেই। এই তো এই মানটা এখানে বসে দিবা, এই তো এল এর মান জানা আছে, বসে দিবা, অ্যান্সার শেষ। যে অ্যান্সার আসবে সেটা কি একক কত আসবে, জুলে আসবে। বা এটা আরেকটা একক হয়, কি একক বলো, এফ একক কি নিউটন, এফ একক কি নিউটন, আর দৈর্ঘ্য কত মিটার, তাহলে তো নিউটন মিটার, বুঝলা। তাহলে এটা হয়, তাহলে দেখো আমরা অপশনে দেওয়া আছে ওটাই কত, তো নিউটন মিটার, কারণ কি এফ এর একক নিউটন, দৈর্ঘ্যের একক মিটার, এই যে নিউটন মিটার লিখলো। এখানে জুলেতেও দেওয়া থাকতো, তো তোমার অ্যান্সারটা আসে বি নাম্বার, বুঝতে পেরেছ। আচ্ছা এখন 5 নাম্বারে আসি। যদি ভাই বুঝতে না পারো আমার কমেন্টে অবশ্যই জানাবা, আর বুঝে থাকো তাহলে অবশ্যই ভালো, আর যদি বুঝতে না পারো কমেন্টে অবশ্যই জানাবা ভাই এই জায়গাটা বুঝিনি, আমি তোমাদের পাশে সবসময় আছি। আচ্ছা 5 নাম্বারটা আসি, কি বলছে 5 নাম্বারে। আচ্ছা প্রশ্নটা আগে পড়ে নেই, বলছে এ বয় জগস অ্যারাউন্ড এ হরিজন্টাল সার্কেল উইথ এ কনস্ট্যান্ট স্পিড, হি ট্রাভেলস 1/4 of a revolution, a distance of 25 meter along the circumference of the circle in 5 seconds. The magnitude of his acceleration is, আচ্ছা তাহলে এখন তাহলে এখানে বলতেছে কি একটা বয় মানে একটা ছেলে তোমার ধ্রুব গতিতে এ কনস্ট্যান্ট স্পিড মানে কি ধ্রুব গতিতে একটি আনুভূমিক বৃত্তার পথে ঘুরতেছে, বুঝতে পেরেছ। হি ট্রাভেলস 1/4 অফ এ রেশন, সে কিন্তু এ একটা বৃত্ত, সে কিন্তু পুরোটা পথ অতিক্রম করেনি, সে কি করেছে 1/4, সে 1/4 পথ অতিক্রম মানে আবর্তন করছে, রিভলিউশন নাকি আবর্তন, 1/4 পথ আবর্তন করছে। এবং এই পুরোটা ডিস্টেন্স এদের বৃত্ত, এই বৃত্ত পুরোটা ডিস্টেন্স দেওয়া আছে কত 25 মিটার, হ্যাঁ, আর যার সময় লাগছে 5 সেকেন্ড। এখন বলছে ত্বরণ কত, ওই ত্বরণের মান কত, ম্যাগনিটিউড মানে কি ত্বরণ, তার ওই ত্বরণের মানটা কত। আচ্ছা এখন আমি বোর্ডে নেই, বুঝতে পারছো প্রশ্ন বুঝছো। আচ্ছা এখানে 5 নাম্বারে আসি, মনে করো এটা বৃত্ত, এটা বৃত্ত, বৃত্তটা ভালো হয়নি, এখানে কি আছে ইডির সাইজ না, আচ্ছা আমি হাত দিয়ে গেলাম। আচ্ছা এটা বৃত্ত, এই বৃত্তর সে কি করছে, এই পুরোটা বৃত্তর কত মোট দূরত্ব কত, মোট দূরত্ব এই কোশ্চেনটা 5 নাম্বার কোশ্চেন, মোট দূরত্ব কত 25 মিটার, তাহলে এই 25 মিটার পুরোটা দূরত্ব কত 25 মিটার, এই পুরোটা দূরত্ব আমি আবার বলতেছি এই 25 মিটার কিন্তু পুরোটা দূরত্ব, এই পুরোটা দূরত্ব অতিক্রম করতে তার মোট দূরত্ব হচ্ছে 25 মিটার, সে 1/4 পথ অতিক্রম করেছে, সে কিন্তু পুরোটা পথ অতিক্রম করেনি, সে কিন্তু 1/4 পথ অতিক্রম করছে, মানে এইটুকু অতিক্রম করছে, এতটুকু, এতে যেটা দাগ দিচ্ছি, ওকে, সে কিন্তু এতটুকু অতিক্রম করছে, সে পুরোটা পথ অতিক্রম করেনি, সে এতটুকু পথ আবর্তন করেছে। তাহলে আমি এখন আবর্তনের বেলায় আসি, তাহলে আবর্তনে 1/4 অফ রিলেশন, সে 1/4 পথ অতিক্রম করছে, তাহলে এই বৃত্তের পরিধি কত 2 পাই আর, তাই না, বৃত্তের পরিধি কত 2 পাই আর জানি, সে কি পুরাটা পথ অতিক্রম করেছে না, তার 1/4 মানে কি, তাহলে গুণ 1/4, বুঝছো, পুরোটা পরিধি কত 2 পাই আর, তার কি 1/4 পথ অতিক্রম করছে, 1/4 মানে কি 1/4, 1/4 পথ, মোট দূরত্ব কত ইকুয়াল মোট দূরত্ব 25 মিটার। ভাই আমি জানি তোমাদের এই জায়গাতে অনেক সমস্যা, ভাই এখানে কি করলো বুঝলাম না, এটা আমি শুধু লিখে দেই, আমি সহজ হয়ে বলে দেই, এই টাইপের যদি ম্যাথ দেখো ভাইয়া, যে সে 1/4 অপারেশন 1/4 পথ আবর্তন করছে, দ্রুত দেওয়া আছে, হ্যাঁ সময় দেওয়া আছে, ওটা পরে আসি,
হ্যাঁ, তোমার 1/4 রিভলিউশন, এত আবর্তন এবং ডিস্টেন্স দেওয়া আছে। তুমি কি করবা, এটা সূত্র, এতটুকু সূত্র, এটা তুমি মনে রাখবে, এটা সূত্র যে পরিধি, বৃত্তের পরিধি 2πr কত শতাংশ অতিক্রম করছে, 1/4, তাহলে এখানে গুণ 1/4। এখানে যদি বলতো 1/5, মানে যে কোনো ভগ্নাংশ থাকুক, সেই গুণ সেই ভগ্নাংশ ইকুয়াল কত, মোট দূরত্ব, তাহলে ইকুয়াল কত, 25 মিটার। বুঝতে পেরেছ? তাহলে এই জায়গাতে তোমার প্রবলেম হতে পারে। তাহলে আমি আরেকবার বলি, এটা সূত্র মনে রাখবা। যদি এইভাবে এই টাইপের ম্যাথ দেয়, এই টাইপের ম্যাথ যদি দেখতে পাও, তাহলে তুমি কি করবা, 1/4, তাহলে 2πr মানে কি, এটা সূত্রে 2πr গুণ ভগ্নাংশ কত আবর্তন করছে, কত রিভলিউশন, সেই মানটা এখানে বসে দিবা, এই জায়গাতে বসে দিবা, হ্যাঁ, এই জায়গাতে বসে দিবা, ইকুয়াল মোট দূরত্ব, এই বৃত্তের মোট দূরত্ব কত, ইকুয়াল মোট দূরত্ব মানে কি 25 মিটার। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখান থেকে আমি আর এর মান বের করতে পারবো? হ্যাঁ ভাইয়া, আপনি তো আর এর মান বের করতে পারবেন। তাহলে এখান থেকে আর বের করে নাও। তাহলে আর বের করলে এটার সাথে গুণ দিবা, 4 গুণ 25, 4 গুণ 25 ইন্টু কত, ভাগ কত, 2π। বুঝতে পারছো? তাহলে এখানে যে মানটা হবে, এই মানটা বের করে নেব, এটা মিটারে আসবে। তো অ্যান্সার তো আসেনি, অ্যান্সার এখনো আসেনি, আমার চাইছে তনে মান, কেবল কি হলো, ব্যাসার্ধ বের হলো। হ্যাঁ, এখন ভাইয়া আমরা জানি কি, আমরা নিউটনের বলবিদ্যায় পড়েছি যে ভি সমান ওমেগা আর, জানি ভি সমান ওমেগা আর। এটা তোমার সরি, নিউটন বলবিদ্যা কৌণিক ত্বরণ আমরা পড়েছি। কৌণিক ত্বরণের ক্ষেত্রে যখন একটা বস্তু ঘোরে, অর্থাৎ তোমার কৌণিক বেগ এবং রৈখিক বেগের সম্পর্কে আমরা দেখছিলাম। তোমার স্যারেরা অবশ্যই প্রমাণ দেখাইছে, সব স্যারই দেখায়, আমি আর প্রমাণে গেলাম না। যদি প্রমাণ দেখতে চাও কমেন্টে জানাও। আপাতত আমি প্রমাণে গেলাম না, শুধু মনে রাখবা এটা হচ্ছে তোমার নিউটনের উপপাদ্য, রৈখিক বেগ এবং কৌণিক বেগের মধ্যে যে সম্পর্ক, সেই সূত্র ভীষণ ওমেগার। তাহলে আমরা এখানে আবার ওমেগা সমান কত, থিটা ভাগ টি, এটা ওই অধ্যায়ের সম্পর্ক, থিটা ভাগ কত, থিটা ভাগ টি। একটু মিশে দেই, তাহলে কত, থিটা ভাগ কত, টি ইন্টু গুণ কত, আর। তাহলে এবার কি টি বের হয়েছে, এই তো টি এর মান কত, 5 সেকেন্ড। ওই তো বসে দিলাম 5 সেকেন্ড, নিচে যাই। তো টি এর মান কত, 5 সেকেন্ড। আর এর মানে তো বসে দিবা এখানে, আর এর মান বসে দিবা। আর থিটার মান কত, হ্যাঁ থিটা তো ঝামেলা হয়ে গেল। থিটা কত, সে কতটুকু পথ অতিক্রম করছে, এই তো 1/4। এই জন্য থিটার সমান কত, 1/4, 1/4 গুণ কত, 2π। কেন 2π লিখলাম বুঝতে পারছো অবশ্যই, যারা বুঝুনি কেন ভাই আমি 2π লিখলাম, কারণ এটা তোমার, আরে এটা বুঝছো, দেখো এটা কত, এতটুকু কত, নাই π/2, এতটুকু কত, পাই 2, এটা কত, পাই। তাহলে এই পুরোটা কত, 2π। বুঝতে পারছো? তাহলে এই পুরোটা বৃত্তে 2π মানে 360 ডিগ্রি, তাহলে এই পুরোটা কত, 2π। হ্যাঁ, তাহলে আবার বলি, এখান থেকে এই পর্যন্ত কত, পাই, তাহলে এটা কত, পাই, তাহলে কত, মোট কত দূরত্ব হলো, 2π। তার কতটুকু দূরত্ব করছে, তার 1/4, মানে এতটুকু দূরত্ব করছে। তাহলে কি করলাম, গুণ 1/4 গুণ 1/4।
তাই করছি, গুণ 1/4। পুরোটা হচ্ছে 2 পাই, তার 1/4 অংশ আবর্তন করছে, তাহলে গুণ 1/4। তো এই মানটা এখানে বসে দিবা, এতো 1/4 গুণ কত 2 পাই। বুঝতে পারছো? এটা তুমি ক্যালকুলেশন করে যে মানটা আসবে সেটা আমার কত অ্যান্সার, সেটা কত মিটার পার সেকেন্ড। বুঝতে পারছো? সেটাই কত মিটার পার সেকেন্ড। তোমার অ্যান্সারটা সি নাম্বার আসবে, 20 নাম্বার, সরি 6 নাম্বার, 5-এর সি নাম্বার, তো 1.6। আমার ক্যালকুলেটর তোমার অনেক সময় দেখবা 1.57 আসে, কিন্তু ওই তো ওর কাছাকাছি মান কত সি, কারণ আইটিতে কখনো তোমার ওই ক্যালকুলেটর যেটা আসবে সেটা দেয় না, ওর কাছাকাছি যে মানটাই দেখতে পারবা ওই মানটা তোমার অ্যান্সার দিবা। ওকে, তাহলে সি নাম্বার অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এরপর 6 নম্বরে আসি। 6 নম্বর কি বলছে? এ কার ইজ বিং ড্রাইভেন অন এ রোড হ্যাভিং টু ডিস্টেন্ট সার্কেল বেঞ্চ B1 and B2 and radius R and 3R respectively. If S1 is the speed of the car at the bend B1 and S2 is the speed at the bend B2, what should the ratio S1 divided by S2 be so that the centripetal forces at both bends are equal? তাহলে এখন আসি তোমাকে বলতেছে একটা কার, হ্যাঁ, এই কার টু ডিস্টেন্স সার্কেল বেঞ্চ ওয়ান, অর্থাৎ দুটি দূরবর্তী বাঁক, একটা B1 আর একটা B2 দূরবর্তী বাঁক দেওয়া আছে, যেটা হচ্ছে B1 আর B2। একটা কারের যে কারটা যাবে, এর এখানে একটা বাঁক, এই কারটা যে এদিক দিয়ে যাবে, মনে করলে আমি এই কার নিয়ে আমি এই দুটার মাঝখানে যাচ্ছি, সেখানে এটা হচ্ছে B1, আমি ওকে এটা হচ্ছে B1, এই লাইনের নাম B1 আর এই লাইনের নাম B2। বুঝতে পারছো? আচ্ছা, আমি মিশে দিয়ে আমি আরো ভালোভাবে বুঝাচ্ছি যারা বোঝুনি এখনো। তাহলে এখানে বলতেছে যে একটা হচ্ছে B1 আর একটা কত B2 এন্ড তার ব্যাসার্ধ হচ্ছে R1 আর 3R। হ্যাঁ, নিয়ে সে কি করলো, সে রাস্তায় একটি গাড়ি চালানো হচ্ছে, হ্যাঁ, কার ইজ বিং ড্রাইভেন অন এ রোড, সে একটা রাস্তাতে গাড়ি চালানো হচ্ছে। ইফ S1 is the speed of the car at the bend B1 and মানে এই লাইনতে বোঝাচ্ছে যদি B1 বাগে গাড়ির গতি S1, মানে গাড়ির গতি বেগ দিছে S1, এবং B2 বাকে গাড়ির গতি S2 দিছে। বুঝতে পারছো? এবং হ্যাঁ S2, তাহলে হোয়াট শুড দ্য রেশিও S1, মানে আমার S1 S2 অনুপাতটা চাইছে। হ্যাঁ, উভয় বাঁকের কেন্দ্রবিন্দুর বল সমান হওয়ার জন্য, হ্যাঁ, মানে বলতেছে যে উভয় বাঁকের কেন্দ্রমুখী বল সমান হওয়ার জন্য S1 এবং S2 যে অনুপাত, সে অনুপাতটা বের করতে বলছে। আমি জানি ভাই আপনি কি বললেন, কিছু বুঝিনি। আমি এখন বোর্ড নিয়ে তোমাকে বুঝে দিচ্ছি। 6 নাম্বার, তাই না? কয় নাম্বার? 6 নাম্বার। তাহলে 6 নাম্বার, তাই না? আচ্ছা, 6 নাম্বার। তাহলে 6 নাম্বারটা আসি।
এটা একটা দাগ টানলাম, এটা হলো বাঁক, এটা কি একটা বাঁক, তাই না? এই বাঁকের ভিতর দিয়ে কি গাড়ি যাবে। তো এই বাঁকের একটা অংশ বলছে B1, আরেকটা অংশ বলছে B2। একটা অংশ বলছে B1, আরেকটা অংশ বলছে কি B2। আর এর কেন্দ্রমুখী, এটা কি কেন্দ্র, মনে করো একটা বৃত্ত যদি আঁকাও, এখানে একটা যদি বৃত্ত আঁকাও, হ্যাঁ এই বৃত্তর কি এটা কি তার কেন্দ্র হবে, তাই না? তাহলে এখান থেকে এটা যেটা হবে সেটা কত আর, আর এখান থেকে এখানে যেটা হবে সেটা কত 3r। বলে দিছে, প্রশ্নে বলে দিছে, দুটো ব্যাসার্ধ দিয়ে দিছে, একটা কি আর একটা 3r, ওটাই। একটা হচ্ছে আর যেটা ছোট, এটা ছোট, ছোট ব্যাসার্ধ আর বড় ব্যাসার্ধ 3r। এবার বুঝতে পারছো? হ্যাঁ, ওটাই এখানে বলছে তোমার প্রশ্নে, যে একটা বেন দেওয়া আছে, বেন মানে এই বেনটা বোঝা যাচ্ছে, এটা এ লাইনকে বেন বলা হচ্ছে, এই বাক্যে বেন B1, এই বাক্যে বেন B2 বলা হচ্ছে, এবং ব্যাসার্ধ আর দিয়েছে, এই বড়টা ব্যাসার্ধ 3r দিয়েছে। আমার প্রশ্নে চাইছে কি, প্রশ্নে চাইছে এই S1/S2 অনুপাত। আচ্ছা, যখন এটা মনে রাখবা, এখানে কি বলছে, সেন্ট্রাল ফোর্স বোথ ব্যান্ডস আর ইকুয়াল, এখানে সেন্ট্রাল সেন্ট্রিপিটাল ফোর্স ইকুয়াল, মানে এখানে কি কেন্দ্রকে বল সমান। তাহলে এই জন্য শর্ত অনুযায়ী তাই লিখলাম F1 F2, কারণ কি আমার কেন্দ্রমুখী বল সমান বলছে, এই জন্য F1 = F2 লিখলাম। বুঝছো? এখন ভাইয়া আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি কি ভাইয়া, আমরা কেন্দ্রমুখী বলের সূত্র কি শিখছি, F সমান m v² ডিভাইড বাই কত আর, F সমান m v² বার, এটাও সেম লিখবো m v² বা আর। তাহলে এখানে কিসের কিসের পরিবর্তন দেখতেছি, আমরা দেখতেছি ব্যাসার্ধের পরিবর্তন, তাহলে এটা R1 R2, আর তোমার বেগের পরিবর্তন হবে, তাই না? বেগের পরিবর্তন হবে, কারণ এই ব্যাসার্ধে যে পরিমাণ বেগে যাবে তার চেয়ে যদি ব্যাসার্ধ বড় হয়, বেগ কি অবশ্যই আলাদা হবে। এই জন্য এখানে বেগের পরিবর্তন হচ্ছে V1 আর V2। ভরের কোনো পরিবর্তন হচ্ছে না, বস্তু তো একটাই, এই তো এ কার তো একটাই ভর, ভরের কোনো পরিবর্তন হচ্ছে না, এর জন্য এখানে কি দুটো ভর সমান। তাহলে এখন কি উভয় পক্ষ থেকে m কাটে যেতে পারি? হ্যাঁ ভাইয়া, m তো কেটে যায়। তাহলে আমরা এখানে লিখতে পারি, আমি একটু এই পাশ একটু নিচে যাই, তাহলে এই জায়গাতে আমি লিখতে পারি V1 দাঁড়াও, আচ্ছা এখানে একটু দাগ দেই, তাহলে এখানে কি লিখতে পারি, V1 ডিভাইড বাই কত V2 ইন্টু কত হোল স্কোয়ার ডিভাইড বাই R1 ডিভাইড বাই R2। হ্যাঁ, বুঝতে পারছো? এরপর আচ্ছা এখন একটু নতুন বোর্ড নেওয়া লাগবে মনে হয়, আমি একটু নিউ বোর্ডটা নেই, এটা আমি আচ্ছা এখানে লিখি, তাহলে আবার নিউ বোর্ড এই জায়গাতে, তাহলে কি আচ্ছা ভাই, তাই এখন কি ভি সমান কি লিখতে পারি, আমরা একটা লিখতে পারি যে ভি সমান এস ভাগ টি লিখতে পারি। হ্যাঁ ভাই, ভি সমান এস ভাগ টি লিখতে পারেন, তাহলে ওখানে লিখলাম, তাহলে সেখানে লিখলাম S1 ডিভাইড বাই কত S2 ইন্টু কত হোল স্কোয়ার। আচ্ছা, আর টি কাটে যায়, কারণ কি এখানে সময় নাই,
দেওয়া আছে, দুজনের সময় সেম, সে তো এক টাকাই, তো এখানে 2 টাকার পড়েন, 1 টাকার একই সময়ে যাবে, এই জন্য S1/S2 TT সমান। যদি এখানে সময় দেওয়া থাকতো 2টা, তাহলে আমরা সময় T1/T2 লিখতাম, যেহেতু সময় দেওয়া নাই তাহলে বোঝা যাচ্ছে যে এখানে সময় তোমার সমান। প্রশ্নে কি সময় দেওয়া আছে? না, তো অবশ্যই তাদের সময় এখানে সেমই বোঝাচ্ছে। আচ্ছা, আর এখানে তোমার R1 কত দেওয়া আছে? R1 দেওয়া আছে আর R2 দেওয়া আছে কত? 3R, তাহলে এই আর কাটে গেল, তাহলে আমরা এখানে S1 ডিভাইড বাই S2 সমান কি লিখতে পারি? 1/√3। এটাই কত অ্যান্সার? কোন অপশন আছে ভাইয়া? এই তো সি নাম্বার অপশন। আচ্ছা, তাহলে এখন 7 নাম্বার আসে। 7 নাম্বারটা কি বলেছে তোমাকে? 7 নাম্বারটা খুবই ইজি ম্যাথ, খুবই ইজি। 7 নাম্বার কি বলছে? একটি স্প্রিং এর, হ্যাঁ, একটি স্প্রিং এর দৈর্ঘ্য দেওয়া আছে। তোমাকে প্রশ্নটা বলি, সরি। ইন এ স্প্রিং ব্যালেন্স দ্য লেন্থ অফ দ্য স্প্রিং ইজ 20 সেন্টিমিটার হুইচ ক্যান রিড ফ্রম 0 to 60 নিউটন। ফাইন্ড দ্য পটেনশিয়াল এনার্জি অফ দ্য স্প্রিং হোয়েন ইট রিডস 40 নিউটন। তে এখানে বলেছে যে তোমার একটা স্প্রিং ব্যালেন্সে, সরি, একটি স্প্রিং ব্যালেন্সে স্প্রিংয়ের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, হ্যাঁ 20 সেন্টিমিটার, যা 0 থেকে 60 নিউটন পর্যন্ত গণনা করতে পারে। হ্যাঁ, যা 0 থেকে 60 নিউটন পর্যন্ত কি করতে পারে? গণনা করতে পারে। এখন আমার স্থিতিশক্তি বের করতে বলছে, ফাইন্ড দ্য পটেনশিয়াল এনার্জি। ওই স্প্রিংয়ের স্থিতিশক্তি নির্ণয় করতে বলতেছে যখন এটা 40 নিউটন গণনা করতে পারে বা পড়তে পারে। আচ্ছা, তাহলে এখন অপশনে আসি আমরা। আমার একটু নিউ বোর্ড নেওয়া লাগবে। ওকে, নিউ বোর্ড। আচ্ছা, তাহলে এখন আমরা স্প্রিং এর ক্ষেত্রে কি সূত্র জানি ভাইয়া? F = kx। এটা কি স্প্রিং এর ক্ষেত্রে আমরা এই সূত্র জানি, F = kx। তাহলে এখানে দেখতেছি আমরা বলের পরিবর্তন হচ্ছে 0 থেকে 60 নিউটন। 0 তে কোনো কাজ নাই, 60 নিউটন আর 40 নিউটন। তাহলে 60 নিউটনে আমার কতটুকু কাজ করতে হবে সেটা দেখি। ওখান থেকে মানে 60 নিউটন ধরে আমরা ধ্রুবক বের করব। ফার্স্টে ধ্রুবকের তো কোনো পরিবর্তন হয় না। সেকেন্ড কাজ হচ্ছে আমরা ওই দ্বিতীয়টাতে ধ্রুবকের মান যে প্রথমে বের করলাম সেটা দ্বিতীয়টাতে আমরা বসাবো, বসে x2 বের করব। এরপর আমরা কি হাফ kx স্কয়ার w সমান হাফ kx স্কয়ার আমরা কাজের মান বের করতে পারবো। আচ্ছা, তাহলে এখন আমরা করি, এখন আমি বুঝে দেই। তাহলে ফার্স্ট F সমান kx, এখান থেকে প্রথম ক্ষেত্রে F1 দেওয়া আছে এবং x1 দেওয়া আছে, তাই না? তাহলে F1 কত? আমরা 60 নিউটন। তাহলে আমরা এখানে 60 নিউটন লিখলাম। এই তো এখানে 60। এরপর কে বের করব? x1 কত দেওয়া আছে? 20 সেন্টিমিটার। তাহলে 20 গুণ 10 ইনভার্স কত? 2। 20 গুণ কত? 10 ইনভার্স 2। এখান থেকে আমরা কে এর মান বের করব। ওকে, কিসের মান? কে এর মান বের করব। তাহলে 60 ইন্টু 20 গুণ 10 ইনভার্স 2। এটা কত? 60 গুণ 20 ইন্টু, এটা হচ্ছে কত তোমার নিউটন পার মিটার স্কয়ার। আচ্ছা, তাহলে এখানে যে ক্যালকুলেশন করে নেবে ভাইয়া, এখানে আমি শুধু লাস্টে তোমাদের উত্তরটা বলে দেবো নি। তাহলে এখানে যে মানটা আসবে কে এর মান নিউটন পার মিটার স্কয়ার আসবে। ফার্স্টে আমি কে এর মান বের করতে পারলাম। এরপরে এর প্রশ্নে বলছে এটা কি এতটুকু অংশে কাজ করছে,
স্প্রিংয়ের ক্ষেত্রে যে সূত্রটা এফ সমান কে এক্স, এতটুকু কাজ করা শেষ। এরপর আমি 40 নিউটনের ক্ষেত্রে আমার কেমন মানে যখন 40 নিউটন দেব তখন কতটুকু আমার প্রসারিত হবে সেটা বের করব। 60 নিউটনে যদি এ 20-এর মান এতটুকু স্প্রিং প্রসারিত হয় বা দৈর্ঘ্য এতটুকু বেড়ে, তাহলে 40 নিউটন যখন দিব মানে 60 নিউটনের চেয়ে একটু কম, তখন কি হয়? অবশ্যই কম হবে। কারণ কি ভাই, এফ সমানুপাতিক কত, সরি ব্যাসার্ধের সম্পর্ক এখানে না, সরি এফ সমানুপাতিক এক্স, এক্স সমানুপাতিক অবশ্যই কম হবে। হ্যাঁ, মানে তোমার বুঝাতে যাচ্ছি এফ সমানুপাতিক এক্স। আমি যদি বল কমাই তাহলে কি আমার প্রসারণও কি কম হবে। ওকে, তাহলে সেই ক্ষেত্রে আমার এই সূত্র থেকে তোমার F1 x1 কে x1 লিখেছি, কে x1 লিখেছি ইকুয়াল কে x1। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি করব, F2 ইকুয়াল ধ্রুবকের তো কোনো পরিবর্তন হয়, ধ্রুবক তো আমরা বের করছি। ধ্রুবক মানে কি, ধ্রুবক ওটা তোমার আর চেঞ্জ হবে না, সাথে ধ্রুবকই থাকবে, ইন্টু গুণ কত x2। তাহলে এখান থেকে আমি কি x2 এর মান বের করব, কিসের মান, x2 এর মান। তাহলে x2 এর মান কি, কে এর মান আমরা পাইছি এই বক্স, সরি এফ এর মান, আমরা এফ এর মান 40, আমি ভুল, সরি এখানে এফ এর মান কত 40, আর কে এর মানে তো ধ্রুবক এখানে বসে দিবা এই বক্স। এরপর কি করবা বলো, এরপর তোমার কাজ হচ্ছে স্থিতি শক্তি বের করা। ডাব্লিউ সমান হাফ কে এক্স স্কয়ার। এটা কি স্থিতি শক্তির সূত্র, এটা তোমরা স্প্রিং যখন পড়বা ওই চ্যাপ্টারটা তখন তোমরা জানতে পারবা যে এটা স্থিতি শক্তি বের করার সূত্র হচ্ছে ডাব্লিউ সমান হাফ কে এক্স স্কয়ার। তাহলে x2, এই তো এক্স মান পাইছি, তো আমরা পাইছি এই তো x2 মান। এই x2 মান এখানে কি করবা, আমি সাদা কলম দিয়ে লিখে দিচ্ছি, এই তো এই জায়গাতে বসে দেবে x2 মান। আর কে এর মান কত, ধ্রুবক তো ভাই, ধ্রুবক কি, তাহলে এই ধ্রুবক কই পাইছি বলো, এই তো ধ্রুবক পাইছে না বক্স, এই বক্সটা এখানে বসে দিবা, এই বক্স। তাহলে ভাই আমি দেখে দিলাম না, যদি ভাই বসাতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবা, আমি তোমাকে তাও বসে দেখবো। জানি না এমন কেউ নাই যে বসাতে পারবে না, তাও যদি সমস্যা হয় ভাইয়া আমি তোমাদের তাও ওই এই ক্লাসটা আমি আবার রিপিট করবো যদি বুঝতে না পারো। তাহলে এই বক্স, হ্যাঁ গুণ কত, এই x2 মানটা বসে দিবা, যে মানটা আসবে সেটাই অ্যান্সার। কি তো কাজ, সেটা কত জুলে আসবে। তাহলে অ্যান্সার তোমার আসবে 2.67, সি নাম্বার অ্যান্সার। বুঝছো, সি নাম্বার অ্যান্সার। এখন আসে 8 নাম্বার। 8 নাম্বার কোশ্চেনটা আমি কি বলছে, এ প্রোটন collides with a neutron mass almost identical to the proton to from a deuteron. What will be the velocity of the deuteron if it is formed from a proton moving with velocity 7 গুণ 10⁶ meter per second to the left and a neutron moving with velocity 4 গুণ 10⁶ meter per second to the right. Proton mass 1.67 গুণ 10 inverse 27 kg. তাহলে এখানে প্রশ্নটা কি বলছে তোমাকে আমি বাংলা বলে দিচ্ছি। একটি প্রোটন যেটা একটি নিউটনের সাথে কি করলো, কলিশন, সংঘর্ষ করে, মাস্ট অলমোস্ট আইডেন্টিক্যাল টু দ্য প্রোটন, মানে যার ভর প্রায় প্রোটনের সমান। ওকে, যার ভর প্রায় প্রোটনের সমান, হ্যাঁ, টু ফ্রম ডিউটরন, যেটা একটি ডিউটরন তৈরি করে। হ্যাঁ, হোয়াট উইল বি দ্য ভ্যালোসিটি, আমার বেগের মান চাইছে টু দ্য ডিউটরন ইফ দ্য ফরমেট, অর্থাৎ একটি
ফ্রম এ প্রোটন মুভিং উইথ ভ্যালোসিটি এত মিটার পার সেকেন্ড টু দ্য লেফট, মানে বাম দিকে 7 গুণ 10⁶ বেগ সহ একটি প্রোটন থেকে এবং ডান দিকে নিউটন এত টু দ্য রাইট, অর্থাৎ ডান দিকে সে 4 গুণ 10⁶ মিটার পার সেকেন্ড বেগ সহ নিউটন চলমান যদি থাকে, এত নিউটন যদি চলমান থাকে তাহলে নিউটনের বেগ কত হবে সেটাই আমার জানতে চাইছে প্রশ্নে, যে আমার নিউটনের বেগটা কত হবে অফ দ্য নিউটন। আচ্ছা ভাই, এটা খুবই খুবই ইজি ভাইয়া, এত সহজ প্রশ্ন যদি আসে ভাইয়া, তোমরা আমি বলতে পারি আইআইটিতে তোমার ইংলিশটা বুঝতে সমস্যা হবে। হ্যাঁ, আমরা যেমন রুয়েট কুয়েটে যখন ভর্তি পেয়ে ওগুলো কি বাংলাতে, কিন্তু ভাই আইআইটি তোমার প্রশ্ন খুবই ইজি দেয়, বাট আমরা যে ইংলিশটাই মানে ইংলিশটা ধরতে পারি না আমরা। এটা যদি বাংলা বলতে হয় যে বাংলা কীভাবে বলে দিলাম ভাইয়া, বুঝতেছো, কিন্তু যদি এটা যদি ইংলিশে দেওয়া হয় তাহলে ভাই ওই বুঝতে আমরা সমস্যা, ওই ইংলিশ পড়তে পড়তে আমার টাইম চলে যায়। এই জন্য ভাইয়া আমরা সব সময় কিছু জিনিস পড়ার আগে বাংলার সাথে ইংলিশটাও পড়ে নেব, তাহলে এদের অ্যাডমিশনে আসে আমরা এগুলো বুঝতে পারবো সহজে, নাহলে অ্যাডমিশনে আসে মারা খাবার সবাই। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখন আমি আসি, এখন বোর্ড নেই তোমাকে, মনে করো একটা বস্তু, একটা এই নিউটন এই দিকে যাচ্ছে এত বেগে, সে v1 বেগে, একটা নিউটন এদিকে যাচ্ছে, প্রথম বেগ যেটা হচ্ছে কত, প্রথম বেগ কী বলছে আমার, প্রথম বেগ বলছে যে 7 গুণ 10⁶, তো এটা প্রথম বেগ, এটা হচ্ছে v1 বেগ, আমি এখানে লিখলাম v1 বেগ। দ্বিতীয় বেগ এটা কোন দিকে যাচ্ছে, এটা তোমার লেফট মানে কি বাম দিক, হ্যাঁ বাম দিকে, এটা তোমার বাম দিকে যাচ্ছে। আমি এইদিকে বাম ধরলাম, এইদিকে বাম, হ্যাঁ এদিকে বাম ধরলাম, এদিকে বাম, আর এইদিকে ড্যান ধরলাম, বুঝতে পারছো, এদিকে ড্যান ধরলাম, তাহলে এইদিকে বাম দিকে যাচ্ছে, এদিক বাম, হ্যাঁ আর এদিকে ড্যান ধরছি, তাহলে এই v1 এদিক যাচ্ছে তোমার v1 বেগে, আর 4 গুণ 10⁶ বেগ সেটা কোন দিকে, ড্যান দিকে যাচ্ছে, এই দিকে যাচ্ছে, এটা হচ্ছে কি v2 ড্যান দিকে যাচ্ছে। আচ্ছা এই তো 4 গুণ 10⁶ টু দ্য রাইট মানে কি, এই তো ড্যান দিকে যাচ্ছে, এদিকে ধরছি ড্যান, এদিকে ড্যান ধরছে। এখন ভাইয়া মনে করো এই দিকে, তাহলে এই দিকে যে কোনো, যে দুটো বিপরীত পরস্পর কি বিপরীত না, তো যে কোনো একে প্লাস অথবা মাইনাস ধরবা, একে যদি প্লাস ধরো তাহলে এইদিকে মাইনাস, আমি প্রথমটা প্লাস, যদি এইদিকে মাইনাস ধরো তাহলে এইদিকে প্লাস, বুঝতে পারছো, যে কোনো একদিকে তুমি এইদিকে প্লাস অথবা এইদিকে প্লাস ধরতে পারো, অথবা এইদিকে মাইনাস এইদিকে প্লাস ধরতে পারো, বুঝছো। আমি একটু কঠিনভাবে বললাম ভাই, আমি সহজভাবে বলি, যে কোনো একদিকে প্লাস ধরবা, যেটা অ্যান্সার যদি প্লাস আসে তাহলে গাইডে ভাববা তোমার যেই দিকে প্লাস ধরছে সেই দিকে যাচ্ছে, যদি প্লাস আসে তাহলে গাইডে কি বাম থেকে ড্যান দিকে যাচ্ছে, আর যদি মাইনাস আসে তাহলে মাইনাস কোন দিকে, এইদিকে ধরছে মাইনাস, তাহলে কি ড্যান থেকে বাম দিকে যাচ্ছে, বুঝছো। আচ্ছা, তাহলে এখন আমরা তোমার সলভে আসি, সলভ কীভাবে করি বলো, সলভ কীভাবে করি। আমরা অবশ্যই এই সূত্র জানি, ভরবেগের সূত্র জানি, ভরবেগ এটা কলেজেও বা নিউটন বিদ্যায় আছে বা 9 অনেকজন পড়ে আসছে, তাহলে আমরা যে ভরবেগের সূত্র কি জানি, m1 v1 প্লাস m2, সরি m1 u1, আমি v1 লিখলাম কেন জানি, আচ্ছা তাহলে এখানে লিখি m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল কত, m ইন্টু m1 প্লাস m1 প্লাস m2 ইন্টু কত v,
তাহলে m1 u1 প্লাস m2 v2, m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল m1 প্লাস m2 ইন্টু ভি। তাহলে এখান থেকে আমি কি ভি এর মান বের করতে পারবো? তাহলে ভি সমান কি লিখতে পারি? m1 u1 প্লাস m2 u2 ইন্টু ডিভাইড কত m1 প্লাস m2। বুঝছো? এখানে কিন্তু শেষ বেগ দেওয়া নাই প্রশ্নে। তোমরা ভাববে যে ভাইয়া আমরা এটা আদি বেগ, তোমার v1 আমি ভুল করে লিখছি ভাইয়া, সরি। এটা তোমার আদি বেগ, এটা প্রথম গাড়ির আদি বেগ, এটা প্রথম গাড়ির আদি বেগ, এটা দ্বিতীয় মানে সরি গাড়ি কেন বলতেছি, এটা প্রথম প্রোটনের আদি বেগ, এটা দ্বিতীয় প্রোটনের আদি বেগ u2। এরপর যখন তারা মিলিত হবে ওই মিলিত বেগটাই চাইছে, প্রশ্নে বলেনি। অর্থাৎ যখন প্রোটন এবং নিউট্রন যখন পরস্পর যায় সংঘর্ষ হয়ে যাবে, তখন একের কিছুক্ষণ ধরে ওরা মানে সংঘর্ষ লাগে কিন্তু ছিটকে যায় না, কিছুক্ষণ ধরে তার আটকে থাকে, তারপর তারা পরস্পর দিকে আবার ছিন্ন হয়ে চলে যায়। এই জন্য এই যখন আটকে থাকলো তখন মিলিত বেগ উৎপন্ন হবে, এই মিলিত বেগ ভি এর মানই চাইছে। তাহলে ভাইয়া আমরা এখানে তাই করব। তাহলে এখানে তাহলে এই জায়গায় আমি এখানে u1 লিখবা, সে এই জায়গায় আমি v1 লিখছি, এটা হচ্ছে u1, এটা যেটা পজিটিভ, ওকে আমি পজিটিভ ধরছি, u1 যদি পজিটিভ ধরছি, নেগেটিভ না পজিটিভ, এটা নেগেটিভ ধরছি। u2 কত? এটা হচ্ছে u2 যেটা হচ্ছে নেগেটিভ ধরছি। আচ্ছা হ্যাঁ, তাহলে ভাই এখানে আমি বসে দিব, পারবো না বসে দিতে। তাহলে এখানে m1 তোমার ভর দেওয়া আছে, তোমার ভর কত? 500 কেজি, সরি 500 কেজি কেন, এখানে ভর যেহেতু যদি ভর বসাই, দাঁড়াও, এখানে কি ভর দেওয়া আছে? হ্যাঁ এই তো প্রোটনের ভর দেওয়া আছে এবং ভর একটাই, ওকে। তাহলে এখানে ভর প্রোটনের ভর দেওয়া আছে কত? 1.67 গুণ 27 কেজি। তাহলে এখানে যেহেতু ভর একটাই দেওয়া আছে তাহলে ভর সমান, তাহলে এই ভর কলমটা নেই, এখানে যে দুটার যেহেতু একটাই ভর দেওয়া আছে ভাই, এই জন্য আমরা ভরটার সমান দেখতেছি। তাহলে এখান থেকে যদি m কমন নেই আর এটা যোগ করলে যদি 2m নেই, তাহলে ভাই এই m কার আছে কিন্তু ভর সমান। আর এখান থেকে যে ভ্যালোসিটি u1 আর আমি মাইনাস u2, কেন? কারণ কি u1 প্লাস ধরছি আর u2 নেগেটিভ ধরছি, হ্যাঁ নেগেটিভ ধরছি। তাহলে এখানে যে দুটা অ্যান্সারে 2 দিয়ে আমি ভাগ করব, আমি যদি ভাগ করি, হ্যাঁ ভাই এটা দেখালাম না বুঝছো, আমার যেহেতু মেমোরি কম, যদি ভাই বুঝতে সমস্যা হয় এখানে আসছে, যদি বুঝতে ভাই সমস্যা হচ্ছে কমেন্টে জানাবা, আমি তোমাদের অবশ্যই এটা আরও ক্লিয়ারভাবে বা যদি ভুল হয়ে থাকে আমি আরও সঠিকভাবে বুঝে দেবো। তাহলে এখানে u1 মাইনাস u2 যেটা যদি দেখো নেগেটিভ আসছে, সাপোজ তুমি নেগেটিভ আসলো, সাপোজ নেগেটিভ আসছে, তাহলে অ্যান্সার কত হবে? এটা তোমার যদি নেগেটিভ আসে, হ্যাঁ তাহলে নেগেটিভ আসলে কিন্তু তোমার এখানে কোন দিকে নেগেটিভ ধরছি? বাম দিকে। তাহলে অর্থাৎ ওই নিউটনটা প্রোটনটা বাম দিকে অগ্রসর হবে। যদি এইখানে পজিটিভ আসতো, সাপোজ এখানে তোমার মান পজিটিভ আসছে, তাহলে কিন্তু ডান দিকে অগ্রসর হবে। আচ্ছা, তাহলে অবশ্যই এখানে যে মানটা আসবে অবশ্যই সেটা নেগেটিভ হবে। হ্যাঁ, তোমার অ্যান্সার দেখে নিও, আমি লিখতেছি না, তোমার অবশ্যই অ্যান্সার নেগেটিভ না পজিটিভ, তোমার অ্যান্সারটা অবশ্যই নেগেটিভ আসবে। যদি নেগেটিভ আসে তাহলে কোন দিকে যাবে? নেগেটিভ কোন দিকে? এই তো বাম দিকে, তাহলে এটা বাম দিকে অগ্রসর হবে। আমি কিন্তু বাম দিকে তোমার কী ধরছি? নেগেটিভ। এই যে নেগেটিভ আসলে বাম দিকে অগ্রসর হবে। তোমার ভয় খাওয়া অনেক সময় দেখবো যে ভাই এখানে তো সলভে দেওয়া আছে তো ভাইয়া পজিটিভ,
টু লেফট, হ্যাঁ ওরা ধরছে এইদিকে ড্যান ধরছিল, এই তো এইদিকে ড্যান, সরি এইদিকে ড্যান আর এইদিকে বাম ধরছে, আমি কিন্তু এইদিকে বাম ধরছি আর এইদিকে মাইনাস ধরছি, এই জন্য মাইনাস আসলে যেদিকে বাম সেদিকে অগ্রসর হবে, যেহেতু মাইনাস আসলে বাম কোন দিকে ধরছি এইদিকে, এই জন্য এইদিকে অগ্রসর হবে। তোমার ধরাটা যেন ঠিক রাখা লাগবে, ধরাটা যেন মানে সলভের ধরাটা যেন ঠিক থাকে, বাম দিকে প্লাস ধরতেছি না ড্যান দিকে প্লাস ধরতে। তো যদি বাম দিকে নেগেটিভ ধরি আর যদি অ্যান্সার নেগেটিভ আসে তাহলে কিন্তু বাম দিকে অগ্রসর হবে, আর যদি অ্যান্সার যদি পজিটিভ আসে, আমি যদি পজিটিভ দিকে ডান দিক ধরি তাহলে অ্যান্সার মানে তোমার ডান দিকে অগ্রসর হবে, অ্যান্সার পজিটিভ তাহলে ডান দিকে অগ্রসর হবে। বুঝতে পারছো আশা করি, না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাও ভাইয়া। তা আমি কিন্তু নেক্সট কোশ্চেনে গেলাম। আচ্ছা তাহলে 9 নম্বরে আসি। 9 নম্বর কি বলছে, টু হোয়াট ভ্যালু মাস্ট এ লিটার অফ অক্সিজেন বি এক্সপেন্ডেড ইফ দ্য মলিকিউলস পার ইউনিট diameter of the oxygen molecule 3 aniston assume that the gas esters of STB। এই কোশ্চেনটা করার দরকার নেই, আমিও করিনি ভাইয়া আমার সময়, তোমাদেরও দরকার নেই। কেন ভাইয়া, এটা কি হয়েছে ভাইয়া, এটা ভুল, এটা ভুল, এটা ভুল, এটা ভুল হয়ে আছে। মানে কোশ্চেনটা আমি দেখছিলাম মানে বুঝতে পারিনি, স্যারাও আমাকে বুঝাতে পারে না অত ভালো মতো। সো এই কোশ্চেনটা ভুল, দরকার নেই, এই কোশ্চেন একটা বাদ দিয়ে দাও, এটা আসবেও না তোমার। ওকে আচ্ছা নেক্সট কোশ্চেন 10 নম্বরে আসি। 10 নম্বরটা কি বলছে, বলছে একটি এ লেন্স ইজ ইউজ টু প্রডিউস এ শার্প ইমেজ অন এ স্ক্যান, হোয়াট দ্য রাইট হাফ অফ দ্য লেন্স ইজ কভার্ড উইথ অ্যান অপাকিউ ম্যাটেরিয়াল, হাউ উইল ইমেজ বি এফেক্টেড। এখানে বলতেছে একটি লেন্স দিয়ে একটি পর্দায় তীক্ষ্ণ ছবি তৈরি করতে ব্যবহৃত হয়, যখন লেন্সের ডান দিকের অর্ধাংশ অস্বচ্ছ উপাদান দিয়ে আবৃত থাকে, তখন ছিন্নবিম্ব কিভাবে প্রবাহিত হবে। হ্যাঁ একটা লেন্স তোমার একটা পর্দায় ফেলা হচ্ছে, একটা লেন্স, এই লেন্সে একটা পর্দায় তোমার একটা তীক্ষ্ণ চিকন একটা ছবি তৈরি করতে ব্যবহৃত হলো। হ্যাঁ বলছে তখন লেন্সের ডান দিকের অর্ধাংশ অস্বচ্ছ দিয়ে আবৃত, মানে অস্বচ্ছ উপাদান যদি ডান দিকের অস্বচ্ছ মানে এই যে কালো হয়ে আছে, হ্যাঁ অস্বচ্ছ উপাদানে যদি আবৃত থাকে তখন ছিন্নবিম্ব কিভাবে আবর্তিত হবে। এই প্রশ্নটা তোমাকে আমি বুঝে দিচ্ছি, 1 মিনিট দাঁড়াও ভাই। এখানে বলতেছে যে তুমি যদি ছবিতে একটা মানে একটা ছবি ধরলাম, একটা ছবি তোমার এই ছবি তোমার ছবি আঁকা আছে, তুমি আয়নার সাথে দাঁড়াইছো বা লেন্স, তুমি একটা লেন্স নিছো হাতে, ওই লেন্স নিয়ে তুমি পর্দায়, অনেক সময় বাচ্চারা কী করে দেখো না, তোমার লেন্স দিয়ে খেলো, লেন্সে কী করে আলো আমরা ওই লেন্সে ফেলাই, তারপর কি ওই লেন্সের মাধ্যমে অন্যজনের মুখে মুখে আলো ফেলায় না, তাই না? আমরা ছোটোবেলা অনেক করছি যে একটা লেন্সে আলো ফেলে, একটা লেন্সের আলো ফেলে এই আলোটা যখন এখানে পড়তেছে তখন এই লেন্সে তুমি নড়াও চড়াও এবং ওই মুখে তুমি কারো মুখে বা পর্দায় ফেলতেছো, এখানে বোঝাচ্ছে তুমি পর্দায় ফেলতেছো, তাই না? সেখানে ডান দিকের অর্ধাংশ অস্বচ্ছ, এই ডান দিকের অর্ধাংশ মানে ডান দিকে এই দিকে অস্বচ্ছ হয়ে আছে, মানে স্বচ্ছ না, অস্বচ্ছ উপাদানে আবৃত থাকে। লেন্সে দেখো না অর্ধেক তুমি কালো হয়ে থাকে বা অস্বচ্ছ উপাদানে আবৃত, তখন ছিন্নবিম্ব কীভাবে প্রবাহিত হবে সেটা কি তোমাকে বলছে, রাইট হাফ অফ দ্য ইমেজ উইল ডিসপেয়ার, অর্ধেক ছবি ডিসপেয়ার হবে নাকি মানে ডান দিকের অংশ ছিন্ন হবে নাকি বাম দিকের অংশ ছিন্ন হবে নাকি অর্ধেক অংশ মানে তুমি ছিন্ন পাবো নাকি। দ্য ইমেজ এখানে একটু মানে ছিন্ন, দ্য ইমেজ ব্রাইটনেস উইল বিকাম অ্যাপ্রক্সিমেটলি হাফ অফ দ্য অরিজিনাল ব্রাইটনেস, নাকি তুমি অর্ধেক পুরো আসল মানে উজ্জ্বলতা ফিরে পাবা। হ্যাঁ আসল উজ্জ্বলতা ফিরে পাবা, কোনটা হবে বলো? অ্যান্সার হবে শুধুমাত্র 4।
কারণ তুমি যখন একটা আলো দিয়ে কারো আলো প্রতিফলিত করতেছো বা আলো দিচ্ছ, এই দিক দিয়ে আলো পাস করতেছো, ওই আলোটা কিন্তু বিকাম অ্যাপ্রোক্সলি কি লিখছে এটা তোমার অ্যাপ্রক্সিমেটলি হাফ অফ দ্য অ্যাপ্রোমেটলি, মানে এই যে লাইন লেখা আছে ওটাই হাফ অফ দ্য অরিজিনাল। তুমি ওই যে আলোটা পাবা, যে উজ্জ্বলটা, সেটা কিন্তু অরিজিনাল উজ্জ্বল পাবা, অর্ধেক অরিজিনাল পাবা, বাকি অর্ধেক ওরা শোষণ করে নেবে। তারা অর্ধেক উজ্জ্বল পাবে, বাকি অর্ধেকটা শোষণ করে নেবে। তাহলে অ্যান্সার হচ্ছে 4 নাম্বার। আর বেশি সময় লাগাচ্ছি না, ওকে। আচ্ছা, আমি আর 11 নাম্বার আছে, আর কয়টাগুলো আছে তোমার, আর বেশি নাই। আচ্ছা, আমি আচ্ছা 11 নম্বরে আসো। সরি, equal forces F act on isolated bodies P and Q. The mass of Q is 3 times that of P. The magnitude of acceleration of P is, এখানে বলতেছে তোমার সমান বল F বিচ্ছিন্ন বস্তু P এবং Q এর উপর কাজ করতেছে। হ্যাঁ, সমান বল যে P এবং Q এর উপর কাজ করতেছে। Q এর উপর কাজ করে, the mass of the Q is 3 times that of P. এই টাইমস মানে ভাই, ওই টাইমস মানে এই টাইমস মানে তোমার টাইমস মানে কিন্তু সময় না ভাইয়া, আমরা টাইম মানে সময় জানি, কিন্তু যখন টাইমস তখন গুণ বুঝাবে। আচ্ছা, আমি যেহেতু বাংলা মিডিয়ামের ছাত্র ভাইয়া, আমার এগুলো সমস্যা হয়েছে টুকটাক জিনিসটা আমিও বুঝতে পারিনি। টাইমস মানে হচ্ছে সময় ভাইয়া, কিন্তু আসলে সময় না, টাইমস মানে কি গুণ। তাহলে এখানে বলতেছে কিউ এর ভর পি এর 3 গুণ। তাহলে আমার কি দ্য ম্যাগনিটিউড অফ দ্য অ্যাক্সেলারেশন পি এর তরণের মান কত? খুবই ইজি ভাইয়া। তাহলে আমি যদি, আচ্ছা আমি এখানে লিখি, যেহেতু সোজা ম্যাথ, হ্যাঁ আমি এখানে একটু ছোট হয়ে লিখলাম ভাইয়া, এখানে আমি বুঝাই দিচ্ছি এই জায়গাতে। যেমন আমি যদি পি এম ধরি আর কিউ কি ধরলাম 3m, কেন 3 গুণ বলছে? পি যদি এম হয় তাহলে পি এর 3 গুণ হচ্ছে কি হবে কিউ, ওটাই লিখছি, কিউ সমান কত 3m। আচ্ছা লিখলাম, তাহলে আমার চাইছে কি, আমার পি এর ত্বরণের মান কত? আচ্ছা, তাহলে আমরা এখানে যদি বল আর ত্বরণের সম্পর্ক হচ্ছে, তাহলে এফ সমান ফাদার সমান মাদার লিখতে পারি। ফাদার সমান কত মাদার, মানে কি এফ ইকুয়াল এম এ, এফ ইকুয়াল কত এম এ। তাহলে এ সমান কি লিখতে পারি না, পরের পৃষ্ঠে লিখতেছে ভাই, পরের পৃষ্ঠে যাই। নতুন বোর্ড নেই, তাহলে এখান থেকে এফ ইকুয়াল কত এম এ। তাহলে এখানে যেহেতু ত্বরণের কথা কিছু বলছে না ভাইয়া, ত্বরণের কথা বলেনি কিছু, আমার বলের কথা বলছে, বাট ত্বরণের কথা কিছু বলেনি। কিন্তু ত্বরণ তো লাগবে, ত্বরণ তো লাগবে, কারণ আমার পি এর ত্বরণ চাইছে। তাই এখন ত্বরণের সাথে ভরের কি ব্যস্তনের সম্পর্ক লিখতে পারি? অবশ্যই লিখতে পারি, কারণ কি এম যদি এদিকে পার করে দিই তাহলে কি এর সাথে এফ যদি ধ্রুবক, যেহেতু এখানে সমান বল এফ, এখানে এফ কি বলছে ইকুয়াল ফোর্স, মানে কি এখানে বল সমান, এই জন্য আমরা এফকে বাদ দিয়ে লিখলাম এফ সমান এম। তাহলে এখন কি একাধিক অবস্থার ক্ষেত্রে কি লিখতে পারি? A1 M1 ইকুয়াল কত
এই A2 M2 লিখতে পারি A1 M1 ইকুয়াল A2 M2। তাহলে এখান থেকে A1 ডিভাইড বাই কত A2 ইকুয়াল M2 ডিভাইড বাই কত M1। A1 ডিভাইড বাই A2 ইকুয়াল M2 ডিভাইড বাই M1। তাহলে প্রথম কার্তন চাইছে, প্রথমে P, তাহলে এখানে P লিখলাম, এখানে কি P লিখলাম, আর দ্বিতীয় কত Q। তাহলে P এর কত ভর কত M, আর Q এর ভর কত 3M। তাহলে M কাটে গেল, তাহলে P সমান কি লিখতে পারি Q 3P, Q কত 3P। তাহলে কি হচ্ছে আমার কত নাম্বার অ্যান্সার বল, সরি কত নাম্বার অ্যান্সার হচ্ছে আমার, এ নাম্বার অ্যান্সার হচ্ছে 3 টাইমস Q, অর্থাৎ কি তোমার Q হবে 3P, ওটা হচ্ছে 3 টাইমস অফ Q, 3 গুণ হবে, 3 টাইমস মানে কি 3 গুণ, হ্যাঁ এখানে কত 3 গুণ, বুঝতে পারছো বুঝতে পারছো। আচ্ছা দাঁড়াও ভাই, এখানে মনে হয় কিছু, ও সরি এখানে তো অ্যান্সার এখানে কি বলছে 3 টাইমস মানে কিউ এর 3 গুণ হবে, বাট আমার কি প্রশ্ন আসছে হচ্ছে পি এর 3 গুণ, তাহলে ভুল হয়েছে ভাইয়া। কোথায় ভুল করলাম ভুল করলাম এই জায়গাতে ভাইয়া, মিস্টেক হয়েছে, সরি আমি বুঝতে পারিনি। তাহলে এখানে তোমার এই জায়গাতে একটু ভুল হয়েছে, তোমার এখানে কি ধরছি ভাইয়া, এই জায়গায় ভুল করছি। A1 কত P, আর কি A2 কত Q। তাহলে ভাইয়া আমার এখানে P মানে কি A1 ধরছি P, M1 কত, তাহলে এখানে কি 3M হবে না, এই জায়গা এ মানে তো কই গেল, আমরা লিখিনি না, ও এই জায়গাতে লিখছি, সরি এই জায়গাতে দেখো আমরা P সমান কত M ধরছি, তাহলে কি এটা 1 না, এটা 1 আর এটা কি এটা 2, তাহলে এই জায়গা তাই হবে যে 1 মানে কি এখানে হচ্ছে M, এই জায়গাতে হবে M, আর এই জায়গাতে হবে 3M, M কাটে গেল, তাহলে আমরা লিখতে পারি P ইকুয়াল 3Q, মানে কি কিউ এর 3 গুণ, তাই আসছে আনসার কত এ নাম্বার। আচ্ছা 12 নাম্বার আসে, এখানে কি বলছে 12 নাম্বার, উইথ 2 slides speed D equal 0.2 millimeter apart and a skin at a distance of D equal 1 meter. The third bright fringe is found to be displaced x equal to 7.5 millimeter from the central fringe. What is the wavelength lambda of the light used? এখানে বলতেছে যে দুটি চিরের ব্যবধান তোমাকে দিয়ে দিছে D equal 0.2 মিলিমিটার, এটা কত 0.2 মিলিমিটার অ্যাপার্ট, হ্যাঁ, অ্যান্ড এ স্কিন অ্যাট এ ডিস্টেন্স অফ D equal 1 মিটার, অর্থাৎ বলতেছে এবং পর্দার দূরত্ব তোমাকে দিয়েছে 1 মিটার হলে তৃতীয় ঝালর কেন্দ্রীয় ঝালর থেকে যদি x equal to 3.75 মিলিমিটার দূরে যদি স্থানান্তরিত হয় তাহলে ব্যবহৃত আলোর তরঙ্গদৈর্ঘ্য কত, তাহলে আমার এই ব্যবহৃত আলোর তরঙ্গদৈর্ঘ্য কত।
আচ্ছা, তাহলে আমি এখন আসি তোমাদের সলভ। ও, তাহলে এটা কয় নাম্বার অ্যান্সার? আমি 12 নাম্বার করতেছি। আমি 12 নাম্বার দিলাম। সো আগেরগুলো নাম্বার দিইনি ভাই, একটু বুঝে নিও, আমি ভুলে গেছিলাম। আচ্ছা, এখন আমি নাম্বার দিব, তোমরা বুঝে নিও, ওটা আমি মুখ দিয়ে তাও বলেছি। আচ্ছা, 12 নাম্বার, মনে করো তোমার একটা ঝালর, এই ঝালরে এই উৎস থেকে তুমি আলো ফেলতেছো, হ্যাঁ, এই ঝালরে। ঝালর মানে কি? এইটুকে তোমাকে ঝালর বলা হয়, এটাকে কি বলা হয়? ঝালর। ওকে, এটাকে ঝালর বলা হয়। এই ঝালর তোমার দূরত্ব ডি দিছে কত? 0.2 মিটার, প্রশ্ন দেওয়া আছে। আর তোমার এক্স কত মিটার? এক্স মানে কি? কেন্দ্র থেকে এতটুকু, যেটা হচ্ছে 7.5 মিলিমিটার। ওকে, আর তোমার এন এর মান কত? এন মানে কত? এন দিছে এখানে, তোমার এন দেয়নি, কিছু বলা না, এন দিয়েছে অবশ্যই, দুটা স্লাইড আছে। এন এর মান কিছু দেয়নি, এখানে বলছে কিছু সেন্ট্রাল ফোর্সেস, এন এর মান কোনো কিছু বলে, তাহলে এখানে 1 দেওয়া। আমরা জানি কোনো কিছু না বললে এন এর মান 1 ধরে নেবা। কোনো কিছু না বলে থাকলে এন এর মান তুমি অবশ্যই 1 ধরে নিবা। আমি আবার বলতেছি, কিছু না বলে থাকলে এন এর মান 1 ধরে নিবা। ওকে, বাট এখানে সরি, এই তো থার্ড ব্রাইট বলে দিছে তো তোমার প্রশ্ন তো বলে দিয়েছে ভাইয়া, খেয়াল করা লাগবে। আমি খেয়াল নাই করি, কিন্তু প্রশ্ন পরীক্ষা হলে অনেকবার ভুল করবে সবাই, মানে দ্রুত দিতে পারে এনে মান করে দেখ, আমি খুঁজে পাচ্ছি না। তোমরা খেয়াল রাখবে, ঠান্ডা মাথায় পরীক্ষা দিবা ভাইয়া। আমি আবার বলতেছি, পরীক্ষা অনেক টাইম থাকবে, তুমি যদি ঠান্ডা মাথায় এবং সুন্দরভাবে অ্যাপ্লাই করতে পারো এবং ইংলিশ টার্মটা বুঝতে পারো, তোমার একটা সিট কনফার্ম ভাইয়া। তাহলে থার্ড ব্রাইট মানে কি? এনে মান দিয়ে দিচ্ছে তোমাকে। ওকে, এনে মান দিয়ে দিচ্ছে। তাহলে ঝালরের ক্ষেত্রে, এটা যেহেতু ঝালরের কথা বলেছে, তাহলে ঝালরের ক্ষেত্রে আমরা সূত্র কি জানি ভাইয়া? আমরা পড়েছি ভৌত আলোক বিজ্ঞানে, ঝালরের ক্ষেত্রে এক্স সমান এক্স এন সমান এন ল্যামডা ডি ডিভাইড বাই এ। ওকে, এটা সূত্র। এখানে কি ল্যামডা মান চাইছে, ঝালরের ক্ষেত্রে সূত্র। যদি এটা ঝালরের কথা বলছে আমাকে, হ্যাঁ, এটা চিরের ব্যবধান, এবং প্রশ্নে যদি ঝালরের কথা বলে, ঝালর থেকে, হ্যাঁ, ঝালর, তৃতীয় ঝালর, কেন্দ্রীয় ঝালর থেকে এক্স এত মিটার দূরে স্থিত হয়। হ্যাঁ, তোমার এই ঝালর এখান থেকে মনে করো এটা একটা ঝালর, এখান থেকে কেন্দ্রীয় ধরলাম আমি, সরি, এটা মানে কেন্দ্র, একটু অন্যকালীন, এটা কেন্দ্র, এখান থেকে এই পর্যন্ত ঝালর, এই ঝালর হচ্ছে এখান থেকে ঝালর, হ্যাঁ, এই মাঝখান থেকে এইটুকু হচ্ছে তোমার এক্স এর মান। এই এক্স এর মান দেওয়া আছে, তোমার ল্যামডা ম্যান বের করতে বলছে। চিটের ব্যবধান দিয়েছে, এর মান দিয়ে দিচ্ছে তোমাকে, এখান থেকে ল্যামডা মান বের করে নেবা। ওকে, এই ল্যামডা এখানে তুমি বসে দেখবা, ডি এর মান সবই লিখে দিছি। এ তো ডি, এটা বড় হাতের ডি, এটা বড় হাতের ডি, আমি একটু মিশে দিই, এটা ডি। উচ্চ থেকে যে এই ঝালর মানে তোমার যে পর্দার দূরত্ব সেটা হচ্ছে ডি, এটা দেওয়া আছে কত? 0.2 মিলিমিটার। তাহলে এখানে 0.2 মিলিমিটার, বুঝতে পারছো? এখান থেকে কি ল্যামডা ইজিলি ভাবে তুমি কি করতে বের করতে পারবা। বাট একটা তুমি এখানে দেখবা, তোমার যে ল্যামডার মান আসে সেটা কিন্তু মিটারে আসবে, সেটাকে তোমার কী করা লাগবে? 10⁻৯-এর
যে অ্যান্সার সেটাকে 10^9 নিয়ে যাওয়া লাগবে। হ্যাঁ, এত মিটার। আর 10^9 মানে কত? এত ন্যানোমিটার। এখান থেকে ন্যানোমিটার লিখবা, বুঝছো? 10^9 কত? এখান থেকে আমি ছোট লিখলাম ন্যানোমিটার, বুঝতে পারছো? তাহলে অ্যান্সার কত? তোমার অ্যান্সার 500 মিটার আসবে, বি নাম্বার অ্যান্সার। এত, বুঝতে পারছো? আচ্ছা, 13 নম্বরে আসি। আচ্ছা, 13 নম্বরে আসি। 2 charges of 1 plus 1 mu coulomb and minus 1 mu coulomb are placed at the corners of the base of an equilateral triangle. The length of a side of the triangle is 0.7 meter. Find the electric field intensity at the apex of the triangle. এখানে তোমাকে বলতেছে যে একটা সমবাহু ত্রিভুজের ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল মানে কি? সমবাহু ত্রিভুজ। এই সমবাহু ত্রিভুজের দুই পাশে +1 মিউ কুলম্ব এন্ড -1 মাইক্রোম চার্জ স্থাপন করা হয়েছে। এখানে বলতেছে ত্রিভুজে একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে যেটা হচ্ছে 0.7 মিটার। ফাইন্ড দ্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অ্যাট দ্য অ্যাপেক্স অফ দ্য অ্যাঙ্গেল, মানে বলতেছে যে ত্রিভুজের শীর্ষে বৈদ্যুতিক ক্ষেত্রের তীব্রতা মান বের করতে বলছে। তীব্রতা মানে মোট যে তীব্রতা ই এর মান, যেটাকে আমরা ই বলি, ওই ই এর মানটা নির্ণয় করতে বলছে। আচ্ছা, তাহলে এখন চিত্রটা আঁকাই। চিত্র মনে হয় এরকম, তুমি যেমন এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। আচ্ছা, আমার নতুন বোর্ড নেওয়া লাগবে। তাহলে এই সমবাহু, একটা সমবাহু ত্রিভুজ আঁকাই। এটা একটা সমবাহু ত্রিভুজ। এই সমবাহু ত্রিভুজের দুই পাশে দুইটা চার্জ দেওয়া আছে, একটা প্লাস মাইক্রোকুলম আর একটা হচ্ছে -1 মাইক্রোকুলম। একটা +1 মাইক্রোকুলম, একটা -1 মাইক্রোকুলম। ওকে, আচ্ছা। এবং এই শীর্ষে, এই জায়গাতে তোমার কি বলছে? ত্রিভুজের শীর্ষে। হ্যাঁ, 13 নাম্বার দেখো। আচ্ছা, কয় নাম্বার? 13 নাম্বার। তাহলে এখানে বলছে যে অ্যাপেক্স অফ দ্য, ত্রিভুজের শীর্ষে তোমার যে তীব্রতা বের করতে বলছে। তাহলে এখানে ই এর মানটা কত হবে সেটা এখানে কত? আচ্ছা, তাহলে আমি এখানে +1 কুলম্ব চার্জ বিবেচনা করতে পারি অবশ্যই। তাহলে এখানে +1 কুলম্ব চার্জ বিবেচনা করতে পারি, তাই না? এখানে কত? +1 কুলম্ব চার্জ। হ্যাঁ, প্লাস কত? 1 কুলম্ব চার্জ। এটা সবসময় কি ভেবে নিতে হয়। এখন আমরা কি জানি? প্লাস প্লাসকে কি করে? বিকর্ষণ করে। আর প্লাস মাইনাসে কি করে? আকর্ষণ করে। তাহলে এখানে প্লাস প্লাস কি করবে? বিকর্ষণ। তাহলে এদিক করবে কি? এইদিকে বিকর্ষণ করবে। দাঁড়াও, তাহলে এদিকে কি করবে? বিকর্ষণ করলো। আর প্লাস মাইনাসে কি করবে? আকর্ষণ। তাহলে এই প্লাস এই মাইনাস কি করবে? প্লাসকে আকর্ষণ। তাহলে এই দিকে যাবে। অর্থাৎ মনে রাখবা, প্লাস আর মাইনাসে যদি থাকে, প্লাস আর মাইনাস, তাহলে যেই দিকে মাইনাস সেই দিকে যায় তীর চিহ্ন। বুঝছো? এখানে প্লাস, এখানে মাইনাস, তাই মাইনাস কোন দিকে? এটা। তাহলে যেই দিকে মাইনাস, প্লাস মাইনাস তো অবশ্যই আকর্ষণ করবে। এখন মনে রাখবা, যেই দিকে মাইনাস সেই দিকে তীর চিহ্ন হয়। তাহলে এই দিকে মাইনাস, এই জন্য এই দিকে তীর চিহ্ন হবে। এখন এই দুইটার যে মধ্যবর্তী কোণ, এটা যদি জানি তাহলে কি আমরা অ্যান্সার বের করতে পারবো, তাই না? তাহলে এখানে তীব্রটাই বের করতে বলছে।
তাহলে এখান থেকে যে এই জায়গাতে যে E1 আর এই জায়গায় যে E2 সেটা বের করা লাগবে, তাই না? এখান থেকে E1 আর এখান থেকে E2। এখন যেহেতু দুটার চার্জ সমান, তাহলে দুটার মান সেম হবে, তাই না? এখানে যদি দুটার চার্জ ভিন্ন হতো তাহলে E1 একটা আলাদা হতো, E2 আলাদা হতো। যেহেতু দুটার চার্জ সমান, এই জন্য আমরা এখানে লিখতে পারি যে E1 ইকুয়াল U2, E1 ইকুয়াল কি U2 ইন্টু কি লিখতে পারি 9 গুণ 10⁹। আমরা যে সূত্র জানি না 1/4πε0, ওটার সংক্ষেপের মান কি, ওটার মান কত? 9 গুণ 10⁻⁴ কত 9 গুণ Q ডিভাইড বাই R, Q ডিভাইড বাই কত R স্কয়ার, Q ডিভাইড বাই R স্কয়ার। সেহেতু এখানে ওটাই লিখবো। এখানে Q এর মান কত 1, চার্জ Q এর মান কত 1, আর R এর মান কত, অর্থাৎ দূরত্ব কত, এই তো এখানে কিন্তু R মানে দূরত্ব ভাই, এখানে ব্যাসার্ধ না, R মানে দূরত্ব। তাহলে এখানে R এর মান কই দেওয়া আছে দেখো, কই 13 নম্বর 0.7, তাহলে এখানে 0.7, এরপর কত হোল স্কয়ার, এরপর কত 0.7 হোল স্কয়ার। ক্লিয়ার? এখান থেকে যে এর মানটা পাবো, মানে E1 ইকুয়াল E2, এই E1 ইকুয়াল E2 যে মানটা পাবো, হিসাব নিকাশ করবো ভাইয়া, আমি করে দিচ্ছি না, আমি আশা করি তোমরা সব পাবা। যে মানটা আসবে সেটা কিন্তু ভাই অ্যান্সার না, সেটা ভাই কিন্তু আমার অ্যান্সার না, সেটা আসলো বাট আমার মোট আমার লব্ধি চাইছে। এই মাঝখানে যে লব্ধি, হ্যাঁ তীব্রতা মানে কি, মাঝখানে যে লব্ধি, এই এর মানটা চাইছে। এই এর মানের জন্যই আমার কিন্তু আমরা যে লব্ধি বের করি না R স্কয়ার সমান, হয়তো আমরা যেমন স্থিতিবিদ্যা অবশ্যই শিখছি, যেখানে কি লিখি R স্কয়ার সমান P স্কয়ার প্লাস Q স্কয়ার প্লাস 2PQ cos থিটা, তাই লিখি না? ওটাই এখানে, যে এখানে যদি P1 অর্থাৎ E1 আর E2 জানা থাকা লাগবে আর থিটা জানা থাকবে, তাহলে আমরা লব্ধি E1 E2 জানছি। এখন আমরা লব্ধি, মোট লব্ধি কি ই লব্ধি, এই লব্ধি আর দ্বারা প্রকাশ করলাম। আচ্ছা, এখান থেকে তুমি আমি লিখতে পারবো E1 স্কয়ার, এখানে স্কয়ার হবে E1 স্কয়ার প্লাস E2 স্কয়ার প্লাস 2 E1 E2 cos থিটা। তাহলে ভাই থিটার মান কত হবে, থিটা তো বের করা ইজি। দেখো ভাই এটা কি বেগুনে দেখলাম, বেনুতে এই পুরোটা কত, এই পুরোটা হচ্ছে 180 ডিগ্রি, আর আমরা জানি এই সময় ত্রিভুজে একটা ত্রিভুজে 3 কোণের সমস্যা 180 ডিগ্রি হয়, তাহলে প্রত্যেকটা বাহু কত 60 ডিগ্রি। তাহলে পুরোটা যদি 180 থেকে যদি এই 60 ডিগ্রি বাদ যায়, তাহলে কি আমরা এই কোণটা পাবো না, এই কোণটা সবুজ রঙের, এই কোণটা কত 120 ডিগ্রি। তাহলে এখানে কোণের মান কত বসাবা 120 ডিগ্রি। আমি বসালাম না, তোমরা শুধু ক্যালকুলেশন করে নিবা ভাইয়া, যদি না করতে হয় তাহলে আমাকে কমেন্টে জানাবা। এখানে থিটা মানে 120 ডিগ্রি, তাহলে E1 E2 এনে বসাবা, দুটা মান যেহেতু সেম এই জন্য E1 যা হবে E2 সেম হবে, 2 গুণ E1 E2 বসে দিয়ে যে E এর মানটা আসবে এই বক্স, সেটাই কি আমার নিউটন আসবে, সেটা নিউটন। ওটাকে তোমরা 1000 গুণ করবা, 1000 দ্বারা গুণ করবা, 1000 দ্বারা গুণ করবা, সেটা কি কিলো নিউটনে চলে আসবে। ওকে, 1000 গুণ করবা, সেটা কি কিলো নিউটন।
তাহলে বা তোমরা হ্যাঁ 1 সাথে গুণ করবে, তাহলে চলে আসবে, সেটা অ্যান্সার আসবে 28 নাম্বার অ্যান্সার। কয় নাম্বার? এত বি নাম্বার অ্যান্সার। বুঝছো? সেটা কি অ্যান্সার। এখন 14 নম্বরে আসি। A 25 Newton crate is held at rest on a frictionless A 25 Newton crate is held at rest on a frictionless incline by force that is parallel to the incline. If the incline is 25 degree above the horizontal, the magnitude of the applied force is, বলতেছে তোমার একটা 25 নিউটন চেক পিস একটি ঘর্ষণহীন, হ্যাঁ, বাঁকের উপর ঘর্ষণহীন বাঁকের উপর একটি বল দ্বারা স্থির রাখা হয়। হ্যাঁ, বল দ্বারা কি করা হয়? স্থির রাখা হয়, যা আনত তলের সমান্তরাল। যদি আনুভূমিক থেকে 25 ডিগ্রি উপরে আনত তল হয়, তাহলে প্রয়োগকৃত বলের মাত্রা কত? আসো এখন ম্যাথ সলভ করবে। এখন তোমাকেই বলছে, এটা কয় নাম্বার? আমরা 14 নাম্বার সলভ করতেছি। তাহলে এখানে একটা আনত তল, একটা এইভাবে আনত তল দিয়েছে। এই আনত তলের যেটা আনুভূমিকের সাথে 25 ডিগ্রি, এই আনুভূমিকের সাথে কত? 25 ডিগ্রি। আনুভূমিকের সাথে কত? 25 ডিগ্রি। আর এখানে একটা বস্তু রাখা আছে। এই বস্তুটা আনতলের সাথে তোমার 25 নিউটন মানে একটা এফ বল প্রয়োগ করা হচ্ছে। এখানে কি বলছে যে ক্রিয়েট ইজ হেল্ড অ্যাট রেস্ট অন এ frictionless incline by a force that is parallel to the incline. If the incline is positively above the horizontal, the magnitude of the applied force. যদি 25 নিউটন বলতেছে রেস্ট মানে স্থির অবস্থা থেকে 25 নিউটন নিচে যদি 25 নিউটন কাজ করে, নিচে যদি 25 নিউটন কাজ করে, তাহলে আমাকে কতটুকু এই বস্তুকে বল দিলে সমান্তরালে বল দেওয়া লাগবে, মানে এফ এর মান চাইছে। প্রশ্নটা আমি আরেকবার বুঝে দিচ্ছি। একটা আনত দল ধরে নাও, যেটা ইনক্লাইন 25 ডিগ্রি অর্থাৎ আনুভূমিকের সাথে 25 ডিগ্রি কোণ করে আছে। আচ্ছা, 25 ডিগ্রি কোণ করে আছে, যেখানে এই বস্তুকে নিচের দিকে 25 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে। তার বিপরীত পাশে কি? আনুভূমিক তল, আর এর মান, প্রয়োগকৃত বল প্রয়োগ করা হয়। হ্যাঁ, তাহলে যে পরিমাণ নিচে বল প্রয়োগ করা হয়, একই পরিমাণ তার উপর দিকে প্রয়োগ করা হয়। হ্যাঁ, তাহলে এখানে বলেছে যে পজিশন চেক পিস একটি ঘর্ষণহীন বাঁকের উপর বল দ্বারা স্থির আছে। মানে এই বস্তু যে আছে না, একে 25 নিউটন নিচে বল প্রয়োগ করে একে স্থির রাখছে। এখন এই বস্তুকে আমি সামনের দিকে আনুভূমিকের সাথে এই সমান্তরালভাবে আমি কত বল প্রয়োগ করতে হবে সেই বলের মানই চাইছে, মানে এফ এর মান। তাহলে ভাইয়া আমরা একটা সূত্র জানি। কি সূত্র জানি? এফ সমান ডাব্লু সাইন থিটা। এই সূত্র জানি। আমি ভাই এই সূত্রটা আমি একটু বুঝে দিচ্ছি। আমরা নিউটনের পড়েছি যে এই দিকে এফ সাইন থিটা কাজ করে। আমি সবুজ কালি নিলাম। এই দিকে কি? এই দিকে এফ সাইন থিটা। হ্যাঁ, এই দিকে কত? এই দিকে এফ সাইন থিটা। আর এই দিকে যদি আমি কোণ ধরি
তাহলে এইদিকে কি cos থিটা, তাই না? এটা তো জানি, এই চিত্র মতো মনে আছে তো, যে এইদিকে যদি থিটা হয়, এটা যদি 25 হয়, এই যদি থিটা হয়, তাহলে এইদিকে এফ সাইন থিটা আর নিচের দিকে যদি থিটা হয়, তাহলে cos থিটা, এফ cos থিটা। এখানে কি হবে? এফ cos থিটা। তাহলে এই এফ সমান, এখানে যে এফ লিখছিলাম, এই এফ সমান এফ, এই এফ মানে এখানে এফ না ওমেগা ধরতে পারো তুমি, ওমেগা বা যেটাই ধরো না কেন, এই এফ মানে যেহেতু একবার এফ দিছি, তাহলে এখানে ওই এফ না দেই, এখানে আমরা ডাব্লু দেই। কি দিলাম? ডাব্লু, যেহেতু ওজন কাজ করতেছে নিচের দিক। হ্যাঁ, আচ্ছা সরি, এখানে একটু আমি ভুল বললাম, এখানে ওই হিসাবে না, তোমরা আমি যেটা মনে করছি, আমি মনে করছি এখানে যে এফ সাইন থিটা, এখানে যেহেতু ওজন তোমার নিচের দিক কাজ করতেছে 25 নিউটন, উপর দিকে যে আর, এই আর এর মান, এই আর যে বল উপর দিকে যে একটা বল দিবে, সেই বলের মানটা প্রয়োগকৃত বল, মানে আনত তল হয়, তাহলে প্রয়োগকৃত বলের মাত্রা কত? উপর দিকে যে আর এর মান, এই আর এর মানটা তোমার চাইছে প্রয়োগকৃত বলের মান। নিচের দিক 25 নিউটন যদি কাজ করে, তাহলে উপর দিকে যে লব্ধি বলটা কাজ করবে, হ্যাঁ, সেই আর এর মানটা চাইছে। তাহলে এখানে আর সমান কি লেখা যায়? আর সমান এর ডাব্লু, যেটা লম্বাংশ উপর দিক, লম্ব এর জন্য সাইন থিটা। এই সূত্রটা এখানে প্রয়োগ হবে। যদি আনত তল বরাবর, যদি এই 25 নিউটনটা যদি এই দিকে হতো, বা আমি যদি বলতাম এই বস্তুকে 25 নিউটন সমান্তরালভাবে সামনের দিকে ঠেল দিছি, তাহলে ভাই এফ সমান ডাব্লু সাইন থিটা, যেটা আমি ওইভাবে ভাবছিলাম। হ্যাঁ, কিন্তু ওটা না, হ্যাঁ ওটাও সেম, কিন্তু কনসেপ্টটা বোঝো ভাইয়া, কনসেপ্ট। তাহলে 25 নিউটন যদি নিচের দিকে হয়, তাহলে উপর দিকে আর, আর আর সমান কত? ডাব্লু সাইন থিটা। তাহলে এখানে ডাব্লু মান কত? 25 নিউটন, সাইন কত? এই তো থিটা দেওয়া আছে 25 ডিগ্রি। আচ্ছা, 25 সাইন কত? 25 ডিগ্রি। এখান থেকে যে মানটা আসবে সেটাই তোমার অ্যান্সার। আমি অ্যান্সারটা লিখে দিচ্ছি, তোমরা করে নিও বাসায় হিসাব। 29 নাম্বার, তাই না? সরি 29 কেন, এখানে তোমার 14 নাম্বার অ্যান্সার, ডি নাম্বার অ্যান্সার আসবে 11 নিউটন। তোমরা হিসাব ক্যালকুলেশন করে দেখবা, এখানে 11 নিউটন আসে। ওকে, তাহলে আমি আরেকবার বলি যে তোমার একটা বস্তু যেটা সমান্তরালভাবে সামনের দিকে বল প্রয়োগ করতে হচ্ছে, 25 নিউটন নিচের দিক কাজ করতেছে, থিটা দেওয়া আছে, সূত্র লিখবা আর সমান ডাব্লু সাইন। কারণ এর বিপরীত দিকে যে আর, এই লব্ধি বা বলের মাত্রা, এই বলের মাত্রা বা বলের মান তোমাকে নির্ণয় করতে বলতেছে প্রশ্নে। এই তো অ্যাপ্লাইড ফোর্স মানে কতটুকু তাহলে বল নিচের দিকে, তাহলে উপর দিকে যে একটা বল প্রয়োগ করবে, উপর দিকে ওই বলের মাত্রাটাই চাইছে। সূত্র কি? আর সমান ডাব্লু বা এফ, যাই হিসাব করো তোমার যেটা ইচ্ছা। তোমার নাম দিও, যদি আমার নাম এফ, তাহলে এখানে এফ সাইন থিটা। তোমার নাম যদি আর কে হয়, তাহলে কে সাইন থিটা। তাহলে এখানে কে এর মান বা আর এর মান বসে দিলাম কত? 25। তাহলে এখান থেকে আমি ডাব্লুই লিখলাম, আমি মিশে দিলাম, তাহলে ডাব্লুর মান কত? ডাব্লু সাইন থিটা, ডাব্লুর মান কত? 25 সাইন থিটার মান কত? 25, এখান থেকে 11 নিউটন। আচ্ছা, সো এখন 15 নাম্বার আসি। কি বলছে? এই হরিজন্টাল শপ অফ এ at least 200 Newton is required to start moving a 800 Newton object initially at rest on a horizontal floor. The coefficient of static friction each. তা 15 নম্বর বলেছে যে a horizontal shop of at least 200 Newton is required to start moving 800 Newton. এখানে বলতেছে একটি আনুভূমিক মেঝেতে প্রাথমিকভাবে স্থির অবস্থায় 800 নিউটন বস্তুকে তুমি সরাতে কমপক্ষে কি করতেছো? 200 নিউটনের একটি অনুভূমিক ধাক্কা প্রয়োজন।
হ্যাঁ, এখন বলতেছে যে অনুভূমিক ধাক্কার প্রয়োজন, তাহলে স্থির ঘর্ষণ গুণাঙ্ক কত? দ্য কোএফিসিয়েন্ট ইজ স্টেট ফ্রিকশন, মানে স্থির ঘর্ষণ যে সহগ, স্থির ঘর্ষণের যে সহগ সেটার মান বের করতে বলছে। আচ্ছা, তাহলে এখন আসি অ্যান্সারে, কিভাবে করবা। তা স্থিতি ঘর্ষণ যেটা আমরা জানি সেটার মান আমাকে বের করতে বলছে। আমরা এটা খুবই ইজি ভাইয়া, এফ সমান মিউ আর সূত্র জানি, এখান থেকে মিউ এর মান তুমি বের করে নিবা না, ইজি না? এফ ভাগ আর, এফ ভাগ আর, তাহলে এখানে এফ এর মান কত? এফ এর মান তুমি দেওয়া আছে 200 নিউটন। ভাই এখন একটু ফাস্ট যাচ্ছে, কিছু মনে করো না, এটা হচ্ছে 200, আর আর এর মান কত দেওয়া আছে? আর মধ্যে 800 নিউটন। হ্যাঁ, এটা হচ্ছে আর এর মান, এটা হচ্ছে 800 নিউটন। বুঝছো? এখানে তোমার 200 নিউটন আনুভূমিক বল দিচ্ছে, এটা হচ্ছে এফ এর মান, এবং স্টার্ট মুভিং 800 নিউটন অবজেক্ট, এটা বস্তুর যে বল, এটা হচ্ছে বস্তুর বল, সেটা হচ্ছে এই আর। হ্যাঁ, বস্তুকে বল দিতে লাগবে এফ, আর এই বস্তু অর্থাৎ যেমন এই বস্তুকে তুমি এখানে একটা বস্তু রাখো, এই বস্তু নিচের দিক একটা বল প্রয়োগ করে, তার উপর দিকে বিপরীত দিকের প্রতিক্রিয়া বল সেটা হচ্ছে আর, এই বস্তুকে নিচের দিকে যে বল প্রয়োগ হচ্ছে সেটা হচ্ছে 800 নিউটন। হ্যাঁ, আর এই বস্তুকে যে নড়াতে, সামনের দিকে নড়াতে যে বল প্রয়োগ করতে হয় সেটা হচ্ছে 200 নিউটন। বুঝতে পারছো? তাহলে এখান থেকে যে স্থিতি ঘর্ষণ যে সহগ সেটার মান, মানে মিউ এর মান তোমাকে বের করতে পারছে। তাহলে মিউ এই তো মিশন এফ ভাগা এফ এর মান 200 আর আর এর মান 800। ওকে, এবার 16 নম্বরে আসি। আচ্ছা ভাই, 16 নম্বরটা আমি পরে করাচ্ছি, আমি প্রথমে ইজিগুলো তোমাদের করে দিই, কারণ আমার ব্যাটারি চার্জ নাই। যেমন এটা তোমরা পারবা, 29 নম্বর সহজ, এটা সূত্র। 29 নম্বর কি তোমার হচ্ছে সূত্র 1 মাইনাস সি নাম্বার অ্যান্সার। হ্যাঁ, সি নাম্বার না, এটা ভুল করছি, ডি নাম্বার অ্যান্সার হবে তোমার, এটা হচ্ছে ডি নাম্বার অ্যান্সার। আর 35 নাম্বারটা এটা তোমার মুখস্থ। হ্যাঁ, 35 নম্বরের মুখস্থ রাখবা, এটা তোমার ডি নাম্বার অ্যান্সার হবে। তারপর 34 নাম্বারটা এটা অ্যান্সার মুখস্থ রাখবা, এটা তোমার ডি নাম্বার অ্যান্সার হবে। ওকে, আর সহজগুলো, কারণ ভাই আমি ব্যাটারি শেষ জন্য আমি তাড়াতাড়ি করে দিচ্ছি, নেক্সট ভিডিও আমি তোমাকে সময় পেলে আমি 2 দিনের মধ্যে তোমাকে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, যেগুলো বাকি থাকলো, তারপর তোমাকে দেখতেছি কোনটা সহজ। আচ্ছা, এই 21 নাম্বারটা তোমার এটা মুখস্থ ভাইয়া, এটা তোমার যেন 1 MU, আমি এটা করে দেওয়া যায়। আচ্ছা, দেখতেছি আমি করে দেওয়া যায় কিনা। আচ্ছা ভাই, এটা তোমাকে 21 নাম্বারটা ইজি আছে ভাইয়া, তোমাকে বলে দিচ্ছি যে হাউ মেনি নিউক্লিয়ার আর দেয়ার ইন 1 কেজি অ্যালুমিনিয়াম, তাই না? তাহলে এখানে তোমরা একটু মনে রাখবা, এটা তোমার মুখস্থ রাখতে পারো, বা যদি পরীক্ষা হলে না থাকে অবশ্যই মুখস্থ থাকতে পারে না। তো মনে রাখবা যে একটা পরমাণুর ভর, 1 অ্যাটম, হ্যাঁ, একটা পরমাণুর ভর হয়ে থাকে তোমার 26.1
বা সরি দাঁড়াও, তোমার এখানে এটা আগে করে নেই। এখানে দেখো 1 AMU সমান কি লিখছে, 1 AMU সমান 1.66 গুণ 10⁻27, তাই লিখছে না? গুণ 10 ইনভার্স কত, 27। তাহলে এত AMU সমান কত, 26.98153 সমান কত? তাহলে এখানে তাই লিখবা 26.98, হ্যাঁ ও MU লিখলাম না, আর এটা যেটা হবে তার সাথে গুণ হয়ে যাবে না, গুণ হয়ে যাবে না? এই গুণটা এখানে লিখবা 1.66 গুণ 10 ইনভার্স 27 গুণ, এই তো এই মানটা আমি লিখলাম না ভাইয়া, যেহেতু 26 লিখে দিই 98। ওকে, এটা কি এত, এটা হচ্ছে তোমার এত কেজি, এত কেজি, এত কেজি, বুঝতে পারছো? এত কেজি। তাহলে এত কেজি যদি হয়, এটা কি একটা নিউক্লিয়ার সংখ্যা এত কেজি সমান, যদি ধরি আমি অন্য কালার নিলাম সবুজ রঙের এবং এইটুকু মিশালাম, তাহলে এত কেজি সমান কত, একটি নিউক্লিয়ার, তাই না? একটি নিউক্লিয়ার ClEI। তাহলে অতএব 1 কেজি অ্যালুমিনিয়াম সমান কত? তাহলে ওটা এখানে লিখবা 1 কেজি অ্যালুমিনিয়াম সমান 1 ডিভাইড বাই, এটা কি এর নিচে যাবে, এই তো এই মানটা আসছে, আমি একটু লিখলাম না, এই মানটা যে নিচে আসবে, হ্যাঁ ভাই আমি লিখতেছি না, তুমি একটু বুঝে নিও, যদি না বুঝতে পারো কমেন্টে জানাবা। এই এখানে 1, হ্যাঁ ডিভাইড বাই কত, এই নিচে যে মান, এই মানটা নিচে যাবে, সমান কত, নিউক্লিয়ার। এটা হিসাব করেই তোমার মানটা চলে আসবে, বি নাম্বার অ্যান্সার। বুঝতে পারছো? আচ্ছা, তারপর আমি একটু মানে এখন সহজে তোমায় দিচ্ছি, যেগুলো আমি আবার একটা ভিডিও দিব যেগুলো বাদ পড়লো। 20 নম্বরে দেখো, খুব ইজি। আমরা একটা ধারকত্ব শিখছি তো, রোধের উল্টা ধারকত্ব, তাই না? রোধের যে উল্টা সেটা কি, ধারকত্ব। এটা কি, সমান্তরাল। যদি এটা রোধ থাকতো তাহলে সমান্তরালে কি করতাম, বিপরীত করতাম। যদি সমান্তরালে আর কি করতাম, 1/R1, আমি এখানে লিখলাম, বোর্ড নিলাম, তাহলে এখানে কি লিখতাম, 1/R1 প্লাস 1/R2 ইনভার্স 1। যদি এটা রোধের ক্ষেত্রে হয় না, আবার বলতিস এটা রোধ যদি হতো, কিন্তু এটা যেহেতু ধারক, এটা তাহলে ধারকের ক্ষেত্রে কি হবে, এটার উল্টা কি, ধারকের ক্ষেত্রে উল্টা কি, যোগফল। তখন C1 প্লাস কত, C2, তাহলে দুটো যোগফল কত, 6 যোগ 3 কত হয়, 6, 7, 8, 9। তাহলে এখানে 9 মাইক্রোফোর। ওকে, তাহলে কয় নাম্বার, বি নাম্বার অ্যান্সার। আচ্ছা 19 নাম্বার দেখো, খুব ইজি। তোমার এখানে আয়ের মান চাইছে, যেহেতু রেজিস্ট্যান্স কি হয়ে আছে, দ্য 3 ডিভাইস আর কানেক্টেড ইন প্যারালাল, মানে 3টা যে ডিভাইস সেটা সমান্তরাল যুক্ত আছে, যার ভোল্ট দিয়েছে, এবং হোয়াট ইজ দ্য সাপ্লাইড কারেন্ট বাই দ্য ব্যাটারি, অর্থাৎ ওই যে কারেন্ট ওই ব্যাটারির মধ্যে কতটুকু কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটাই চাইছে। তো ভাই খুবই ইজি, তাহলে আই সমান আমরা জানি কত, ভি ভাগ আর। তাহলে এখানে কি, যেহেতু
সমান্তরাল আছে, এই তো আমরা কেবলই শিখে আসলাম। যদি রোদের ক্ষেত্রে কি হয়, সমান্তরালে আছে, তাহলে এর এখানে লিখলাম যে এখানে R1 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3, হ্যাঁ, ইন্টু ইনভার্স 1, এভাবে আমরা করব। আচ্ছা আমি লিখে দিব, যদি না বুঝতে পারো তাহলে এইভাবে লিখবা 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3, ইনভার্স কত 1। তাহলে এখানে আর এর মান যে পাবা সেটা ভি ভোল্ট দেওয়া আছে, কত 12 ভোল্ট, আর এখানে আর এর মান যে পালা ওই মান চলে আসবে, যে মানটা আসবে সেটা অ্যান্সার। আমি অ্যান্সারটা লিখে দিচ্ছি তোমাদের, অ্যান্সার মানে 13 আসবে। ওকে, আচ্ছা আমি আর ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছে, আমি যেগুলো বাদ হলো আমি আরেকটা ভিডিও তোমাকে আমি সলভ করে দেবো, যেগুলো ইজি সেগুলো বুঝতে পারছো কি না আমাকে কমেন্টে জানাও। আর যদি এই যেগুলো বাদ আছে ভাইয়া, আমি তোমাকে পরের আরেকটা ক্লাসেই করে দেওয়ার চেষ্টা করবো, যে কয়টা বাকি আছে। আচ্ছা, আরেকটা ভাইয়া বলি যে আইটিতে তোমার যেমন এবারে ভর্তি পরীক্ষায় 24-25-এর অনেক কোশ্চেনই হাই লেভেলের হার্ড, মানে অনেক হার্ড প্রশ্ন। এত হার্ড প্রশ্ন আমি জানি না কোথাও দিছে কি না, আমি সলভ করতে অনেক কিছু আমি আটকে গেছি এবং অনেক কিছু পারিও নি আমি, হ্যাঁ। এবং ফুল সিলেবাস থেকে প্রশ্ন করছে বেশিরভাগই ভাইয়া, ফুল সিলেবাস। এবং ফিজিক্স কোশ্চেনটা আমাদের সবচেয়ে হার্ড হয়েছিল, এরকম হয় তোমার কোনো এই বছর বা আগের বছর ম্যাথ কোশ্চেন হার্ড হয়, এবার ফিজিক্স কোশ্চেন হার্ড হয়েছে, সামনে বছর ম্যাথও হতে পারে বা ইংলিশ হতে পারে। এবং ইংলিশ এই বছর ইংলিশটা একটু সহজই দিয়েছে তোমার সিনোনিম অ্যান্টোনিম। আমি ভাবছিলাম যে এবার সিন আনসিন দিবে, তবে এবার ওই প্যাসেজ টাইপের কোনো প্রশ্ন দেয়নি। এবার ইংলিশটা খুবই সহজ করছে, আমি নিজের থেকে বলতেছি ইংলিশটা সহজ করছে, কারণ ফিজিক্স কোশ্চেনটা আমার কাছে প্রচুর হার্ড লাগছে। তো যাই করো, ফুল সিলেবাস পড়ো, আর যাদের আইআইটি ড্রিম, বুয়েটের পরই আইআইটি যাদের ড্রিম থাকে, অবশ্যই ইংলিশটা বাংলার সাথে সাথে ইংলিশটা পড়ার চেষ্টা করবা, আর প্রচুর প্র্যাকটিস করতে থাকবা ইনশাল্লাহ। এই আর কোনো সমস্যা থাকলে ভাইয়া কমেন্টে জানাবা। আর আরেকটা ভিডিও আমি পরের আরেকটা ভিডিওতে, যে কয়টা বাকি থাকলো আমি আরেকটা ভিডিওতে নেক্সট সপ্তাহে আমি দিয়ে দিব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।